আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইবিআই 1.0 বাই উন্মুক্ত পাঠশালার এই ফ্রি কোর্সটিতে তোমাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের রুটিন অনুযায়ী বাংলা প্রথম পত্র ক্লাস হওয়ার কথা ছিল। তোমাদেরকে আমি মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে কামাল স্যারের অসুস্থতাজনিত কারণে স্যার কিন্তু আজকে ক্লাসে নিতে পারেনি। এ কারণে আমি কিন্তু আজকে তোমাদের জন্য আইসিটি ক্লাস নিয়ে আসলাম। তো ক্লাস শুরু করার আগে তোমরা সবাই ক্লাসটিকে সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দাও গ্রুপে, তোমাদের বন্ধুদেরকে মেনশন করো যাতে করে সবাই ক্লাসটি দেখতে পারে। আর ঠিক আছে, সবাই জয়েন করো, তারপর আমি আমার ক্লাসের মূল আলোচনা চলে যাব। আচ্ছা, সাকিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসনিয়া তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম। সোহাইয়া নূর, এসএসসি 2027 ব্যাচ। আমি ফার্স্ট থেকে পড়াবেন না? হ্যাঁ, ফার্স্ট থেকে পড়াবো, তবে বিষয়টা হলো যে এইচএসসি আইসিটির যে সিলেবাস, তোমরা যারা 27 ব্যাচ আছো তারা তো এখনো নতুন। অনেকেই বইটা খুলে দেখেছো, অনেকেই হয়তো অনলাইনে কিছু ক্লাসও করেছো। তো আসলে 27 ব্যাচ হোক আর যারাই হোক, আইসিটি মূলত কিন্তু অধ্যায় 3 থেকে শুরু হয়। কারণ অধ্যায় 1 এবং 2 এই দুটো সম্পূর্ণ থিওরিটিক্যাল পড়াশোনা। এই অধ্যায় দুটো করতে গেলে অনেকে বিরক্তি চলে আসে, এবং চ্যাপ্টারগুলো মোটামুটি ভালোই এলাবোরেট এবং বড়। এ কারণে কিন্তু আইসিটি মূলত অধ্যায় 3 থেকে শুরু করা হয়। তো আমিও তারই ধারাবাহিকতায় আইসিটি ইনশাল্লাহ অধ্যায় তিনের প্রথম অংশ থেকে শুরু করবো আজকে থেকে ইনশাল্লাহ। সাদিকুর রহমান, বা স্যার বাংলা কবে থেকে? স্যার ইনশাল্লাহ রুটিন অনুযায়ী নেক্সট যেদিন বাংলা হবে অর্থাৎ বৃহস্পতিবার সেদিন বাংলা নেবেন। আর এই কয়দিন রুটিন অনুযায়ী চলবে ইনশাল্লাহ। সাকিব ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আরাফাত চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। উম, রাশিদুল ইসলাম, না, আমি বলে দিয়েছিলাম ক্লাস হবে আজকে, আইসিটি ক্লাস নেবে বলে দিয়েছিলাম। রাশিদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। রাশিদ, ভালো আছি, আলহামদুলিল্লাহ।
ঠিক আছে, আমি খুব দ্রুত ইনশাল্লাহ মূল সেশন শুরু করে দেবো। তাহলে খুব দ্রুতই ক্লাসে চলে যাব। তোমার একটু লাইভটা শেয়ার দাও, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দাও। হ্যাঁ, আইসিটি আজকে প্রথম ক্লাস তোমাদের এই কোর্সে প্রথম আজকে আইসিটি ক্লাস হচ্ছে। এর আগে কিন্তু আইসিটি ক্লাস এখন নেই নাই। ঠিক আছে, জাস্ট সিলেবাস আলোচনা করেছিলাম, কিন্তু আইসিটি ক্লাসটা কিন্তু নেওয়া হয় নাই, আজকে প্রথম। আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে, সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা, সাউন্ড একদম। সাদিকুর আলহামদুলিল্লাহ ভালো আছে সাদিকুর। তোমার লাইভটা শেয়ার করে দাও এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো। আজকে ক্লাসটা যাতে ঘোলা না হয় এই জন্য কিন্তু একটু হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড নিয়েছি যাতে ক্লাসটা একটু ক্লিয়ার দেখা যায়। আমি টেস্ট করলাম যে ইয়েলো হলুদ কালারটাই বেশি সুইট করে, লেখাগুলো বেশি স্পষ্ট দেখা যায়, এই জন্য ইয়েলো কালারটা দিলাম, হোয়াইট বাদ দিয়ে দিয়েছি। হোয়াইট একটু বেশি ঘোলা আসে। ক্যামেরার ফোকাসটা ঠিক হচ্ছে না, বুঝলাম না এটা কেন হচ্ছে এরকম। তাহলে আমি মূল ক্লাসে চলে যাই, আর দেরি করি না, মূল ক্লাসে চলে যাই। কি বলো তোমরা? ঠিক আছে। সাদিকুর, ফ্রি ক্লাস চলতে থাকবে ইনশাল্লাহ। এটা অনির্দিষ্টকালের জন্য, আমি নিজেও জানি না কতদিন চালাতে পারবো, দেখা যাক। ফোকাসটা ঠিক হচ্ছে না, আমি এটা ঠিক করে দিতে পারবো। আরেকবার একটু চেক করি। আশা করি আজকে ক্লাসটা অনেক ক্লিয়ার হবে, আমি যতদূর আশাবাদী। তাহলে শুরু করে দিই, ক্লাস শুরু করে দিই, আর লেট করবো না, দেরি করবো না। অলরেডি আমাদের 6 মিনিট, কত, 10 মিনিট চলে গেছে ক্লাস। ঠিক আছে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের বাংলা ফার্স্ট পার্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমি স্যারের অসুস্থতাজনিত কারণে আজকে ফার্স্ট পার্ট না হয়ে কিন্তু আইসিটি ক্লাসটা হচ্ছে। তো আইসিটি বইয়ের তোমাদের অধ্যায় কিন্তু মূলত কয়টা? 6টি অধ্যায়। এর আগে শর্ট সিলেবাসে একটি অধ্যায়, ষষ্ঠতম অধ্যায়টি বাদ দেওয়া ছিল। দীর্ঘ 5 বছর পর তোমাদের কিন্তু ফুল সিলেবাস, মানে 26 থেকে শুরু ফুল সিলেবাস, এবং এখানে ষষ্ঠ অধ্যায় যুক্ত হয়েছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা যুক্ত হয়েছে, ডিবিএমএস। তাছাড়া আহ, সবগুলো অধ্যায় করতে হবে এই তোমাদের ফুল সিলেবাসে। ঘাবড়ানোর কিছু নাই, আসলে আইসিটি সব অধ্যায়ই মোটামুটি সহজ। শুধুমাত্র যারা একটু ভালো ম্যাথমেটিক্যাল ভালো পারে তারা তো খুব ভালো করবে, আর শুধুমাত্র মনোযোগ সহকারে একটু দেখলে এবং একটু ব্রেন খাটালে কিন্তু তোমরা খুব সহজেই
এগুলো পারবে। তোমরা যেহেতু অলরেডি ইন্টারমিডিয়েটে উঠে পড়েছো, ক্লাসে উঠে গেছো, তো আশা করি তোমরা বেসিক ম্যাথগুলো অবশ্যই ক্লিয়ারলি শিখে এসেছো। তারপরে আমি যেহেতু একদম শুরু থেকে শুরু করব, 27, 26 সবাই এখানে আসো, বিশেষ করে 27দের জন্য, তোমাদের জন্য কিন্তু আমি একদম বেসিক থেকে পড়াবো, মানে যেটা একদম বীজগণিত কোনো সমস্যা, মানে গণিতগত কোনো সমস্যা হলে সেটা আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। সন্দেহের কোনো কারণ নাই বা ভয়ের কোনো কারণ নাই, আশা করি এমন ভাবে বোঝাবো, এমন ভাবে বোঝাবো যেন তোমার কাছে মনে হবে আমি বিরিয়ানি খাচ্ছি, মনে হবে মজা দিয়ে, মজার মজা। ঠিক আছে, তাহলে আমি আহ, সচরাচর সব স্যাররাই যে যে অধ্যায় থেকে শুরু করেন, প্রথম ক্লাসটা সেটা হচ্ছে অধ্যায় 3 থেকে শুরু করেন। অধ্যায় 3-এর নাম হচ্ছে অধ্যায় 3, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এটা হচ্ছে অধ্যায় 3-এর নাম। তো অধ্যায় 3-এর আসলে দুইটা অংশ আছে, তোমরা যদি বইটা একটু খুলে দেখো, তোমরা দেখবা যে অধ্যায় 3-এর দুইটা অংশ আছে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় অংশ নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আজকে শুরু করব সংখ্যা পদ্ধতি থেকে, যেহেতু ডিজিটাল ডিভাইসটা দ্বিতীয় অংশের, সুতরাং ওইটা আমরা প্রথম অংশ শেষ করে দ্বিতীয় অংশ শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো প্রথম যে টপিক, এই সংখ্যা পদ্ধতি এই অধ্যায়ের প্রথম টপিক হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস। 1 নম্বর হচ্ছে সংখ্যার ইতিহাস। তোমরা লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো যাতে তোমরা তারা ফ্রিতে এমন একটি ক্লাস পেতে পারে। সংখ্যার ইতিহাস একটু বলি। সর্বপ্রথম মানুষের আবিষ্কার হচ্ছে আগুন, তাই না বিষয়টা? মানুষের সর্বপ্রথম বিস্ময়কর আবিষ্কার হচ্ছে আগুন। এরপর মানুষের ব্রেন বুদ্ধি বিকাশের সাথে সাথে মানুষ চাকা আবিষ্কার করে। এরপরে আরো অনেক কিছু মানুষ কিন্তু আবিষ্কার করে। তো মানুষের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে বর্ণমালা, ভাষা, সংখ্যা। তো তার মধ্যে সংখ্যা একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। কেন? মানুষের দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে তাদের বিভিন্ন নানা প্রয়োজন পড়লো, কাজের প্রয়োজন পড়লো, তার মধ্যে একটি হচ্ছে ব্যবসা বাণিজ্য। তো ব্যবসা বাণিজ্য হতে পারে বা যে কোনো কাজে মানুষের মূল কথা হচ্ছে হিসাব করার একটা প্রয়োজনীয়তা বোধ হলো মানুষের। তো মূলত এই প্রয়োজন বোধ থেকেই মানুষ কিন্তু সংখ্যা আবিষ্কারের একটা যে ধারাবাহিকতা তারা সৃষ্টি করলো, বা তারা সংখ্যা আবিষ্কার করা শুরু করলো। তারই ধারাবাহিকতায় সর্বপ্রথম মিশরীয়রা সংখ্যা আবিষ্কার করে, তোমরা এটা জানো। মিশরীয় হায়ারোগ্লিফিক কে সরি বর্ণমালা তারা আবিষ্কার করে ফেলে। তো তখনকার বর্ণমালা ছিল বিভিন্ন পাখি, বিভিন্ন চিত্রের মাধ্যমে তারা বোঝাতো। আচ্ছা, এটা হচ্ছে সংখ্যার বিভিন্ন ছোট ইতিহাস আর কি, সংখ্যা আবিষ্কারের ইতিহাস। এরপর আস্তে আস্তে ভারতীয়রা সংখ্যা আবিষ্কার করলো। এরপর সংখ্যার ক্ষেত্রে মুসলিমদের বিশাল একটা অবদান আছে এখানে। আল খাওয়ারিজমির কথা বলতে হবে, উনি বীজগণিতের আবিষ্কারক। এছাড়াও আর্কিমিডিস বিভিন্ন জ্যামিতিক সূত্রগুলো দিয়েছেন। মানে এইভাবে আস্তে আস্তে মানুষের আহ, মেধা বিকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রয়োজনের তাগিদে তারা কিন্তু সংখ্যাগুলো আবিষ্কার করেছে। এই হচ্ছে সংক্ষিপ্ত একটা সংখ্যা আবিষ্কারের ইতিহাস। তো মানুষ প্রথম যখন সংখ্যা আবিষ্কার করলো, তখন দুই ধরনের সংখ্যা মানুষ ব্যবহার করতো। কয় ধরনের সংখ্যা বলো? 2 ধরনের সংখ্যা তারা ব্যবহার করতো। আচ্ছা, ঠিক আছে, তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করো যাতে তারা সবাই ক্লাসে উপভোগ করতে পারে। রাশেদুল একটু জুম করতে হবে, একটু জুম করবো, জুম করলে এই যে ফোকাসটা বারবার লাফাচ্ছে, জুম না করাটাই মনে হয় ভালো হবে। ক্লাসটা অনেক ক্লিয়ার লাগতেছে আমার কাছে এখন, সমস্যা হচ্ছে আমার মনে হয়। ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এটা আমাকে জানাও। আরো জুম করবো কি? ঠিক আছে, বলতেছিলাম যে মানুষ যখন সংখ্যা আবিষ্কার করা শিখলো, তারা 2 ধরনের সংখ্যা আবিষ্কার করতো। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা
পদ্ধতি দুই ধরনের। এক, অস্থানিক বা নন পজিশনাল। দুই, স্থানিক বা পজিশনাল। স্থানিক বা পজিশনাল। তাহলে প্রথম সংখ্যা আবিষ্কার হয় দুই ধরনের। একটা হচ্ছে অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় হচ্ছে স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো শুরু করি অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে। খেয়াল করবা, যে সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোর স্থানীয় মান আছে, কিন্তু যে যে সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোর নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান নেই, তাদেরকে বলা হয়, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে কি বললাম, শুধুমাত্র নিজস্ব মান আছে, স্থানীয় মান নাই। আচ্ছা, তোমরা ছোট ক্লাসে কিন্তু স্থানীয় মানটা পড়ে আসছো, উদাহরণ দিলে বুঝতে পারবা। যেমন আমরা রোমান সংখ্যা লিখতাম, এই যে এইটা, এই রোমান সংখ্যাটার মানে কি, মানে 10 10 অর্থাৎ 20, মানে 20। তাহলে এই রোমান সংখ্যার মানে কিন্তু 20। খেয়াল করো, এই 20 মানে হচ্ছে এই এক্স মানে 10, এই এক্স মানে কিন্তু 10, দুটো মিলে হইলো 20। তাহলে আমরা এই দুটো এক্স কে বলতে পারি 20। কিন্তু তোমরা কি কখনো দেখেছো যে এই এক্স এটা একক স্থানে আছে, কি দশক স্থানে আছে, এরকম কিছু দেখেছো? আমার মনে হয় না। অর্থাৎ এই এক্স, এই দুটো এক্স এর কিন্তু স্থানীয় মান নাই, নিজস্ব মান। এটার মান 10, এটার মান 10, দুটো মিলে হয়েছে 20। কিন্তু এটা একক, এটা দশক, এরকম না। তার মানে বোঝা গেল যে এই 20 সংখ্যাটা, এই যে রোমান সংখ্যার 20, এদের শুধুমাত্র নিজস্ব মান আছে, স্থানীয় কোনো মান নাই। স্থানীয় মান কোনগুলো? একক, দশক, শতক, হাজার, এগুলো হচ্ছে স্থানীয় মান। সেটা বুঝতে পেরেছ? ঠিক এরকম আরো যদি বলি, এই ভি, ইংলিশের ভি, সেটা রোমান সংখ্যা কিন্তু 5। তো এই 5-এর কিন্তু কোনো স্থানীয় মান নাই। 5 এটা হচ্ছে একক বা দশক কোনো সংখ্যা নয়, শুধুমাত্র এর মান হচ্ছে 5, এটা আমরা জানি। তো এটাই বলতে পারি যে এটা এজন্য বলা যায় যে যে সংখ্যা পদ্ধতির শুধুমাত্র নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় কোনো মান নাই, তাকে বলা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। এই দেখো, অস্থানিক মানে স্থান নাই, মানে স্থানীয় মান নাই, সোজা কথা। বুঝছো? অস্থানিক সংখ্যা পদ্ধতি। আশা করি এটা বুঝেছ। এরপর স্থানিক সংখ্যা পদ্ধতি, তাহলে এটার উল্টাটা হবে। সেটা কি? এটার নিজস্ব মানও আছে প্লাস স্থানীয় মানও আছে, তাকে বলা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। উদাহরণ দিলে ক্লিয়ার হবা। আমি একটা সংখ্যা লিখবো, যেমন 35। এই সংখ্যাটা নিজস্ব মান কত? 35। কেন? এই সংখ্যা দ্বারা আমরা 35টা কিছু বোঝাই, মানে 35 কিছু, একটা কিছুকে বোঝাবো আমরা, 35 মান বোঝাবো। তাহলে এর একটা নিজস্ব মান থাকলো, এবং এই সংখ্যাটার স্থানীয় মান আছে। 5 হচ্ছে একক এবং 3 হচ্ছে দশক। তো এখানে হচ্ছে 5 আর 30, দুটো মিলে কিন্তু এখানে 35 হয়ে গেছে। তাহলে এই সংখ্যাটার 35, তার একটা নিজস্ব মান আছে। আবার 5 এবং 3, 5 হচ্ছে একক আর 3 হচ্ছে দশক, এদের স্থানীয় মানও আছে। এটা মিলে হচ্ছে 35। এজন্য বলতে পারি যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মানও আছে এবং স্থানীয় মানও আছে, তাদেরকে বলা হচ্ছে স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি। সবাই বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ, তাতে করে মনে হয় স্থানিক এবং পজিশনাল আর নন পজিশনাল। ঠিক ঠিক বলেছো তুমি। হ্যাঁ রাশিদুল, আমি এমন একটা জায়গায় আছি, তোমরা হয়তো নাম শুনে অবাক হয়ে যাবে। সেটা হচ্ছে, আমার ইউনিয়ন হচ্ছে সোনাহাট, থানা ভুরুঙ্গামারি বা উপজেলা ভুরুঙ্গামারি, এবং জেলা হচ্ছে কুড়িগ্রাম। মানে অত্যন্ত প্রত্যন্ত রিমোট এলাকা থেকে আমি কিন্তু ক্লাস নিচ্ছি। তোমরা বুঝলা কিনা একটু জানাও আমাকে কমেন্টে। আহসানুদ্দিন, জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই যে দুইটা সংখ্যা পদ্ধতি, দুই ধরনের, এই দুই ধরনের সংখ্যা পদ্ধতি মানুষ প্রথম এইগুলো দিয়ে হিসাব নিকাশ শুরু করে। তো যেটা স্থানীয় মান নাই, নিজস্ব মান আছে, সেটা দিয়ে খুব বেশি ব্যবহার হয় না। আমরা জাস্ট খালি এটাকে নাম্বারিং করার জন্য ব্যবহার করি। কিন্তু হিসাব নিকাশের জন্য ব্যবহার করা হয় আসলে স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমরা আমাদের মূল আলোচনা, এই অধ্যায়ের মূল আলোচনা কিন্তু এই স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়েই। আমরা এটাতে একটু প্রবেশ করি, ভিতরে ঢুকে যাক। খেয়াল করো, স্থানিক স্থানিক
সংখ্যা পদ্ধতি চার ধরনের। কয় ধরনের বলো? চার ধরনের। এক, বাইনারি। তোমরা এগুলো নাম শিখছো, শুনেছো কিন্তু অলরেডি। বাইনারি। দুই, কি? দশমিক বা ডেসিমেল। খেয়াল করো, এখানে পরীক্ষার প্রশ্নে দশমিক এর কথা বলা থাকতে পারে বা ডেসিমেলও বলতে পারে, সুতরাং তোমাকে দুইটাই মুখস্থ রাখতে হবে যে দশমিকও যা ডেসিমেলও তাই, একই জিনিস। তিন, অক্টাল। এবং চার নম্বর হচ্ছে হেক্সা ডেসিমেল। হেক্সা ডেসিমেল। এই চার ধরনের সংখ্যা পদ্ধতি আলোচনা করা হয় কোথায়? স্থানিক সংখ্যা পদ্ধতিতে এই চার ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, এবার আমরা দেখি এই চারটা সংখ্যা পদ্ধতি কি। এসএসসি 27 ব্যাচ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, ক্লাসটা তোমাদের জন্যই ডেডিকেটেডলি করা হচ্ছে, ঠিক আছে? সবাই একটু খুব মনোযোগ দিয়ে দেখবা, খুবই মজার পড়াশোনা এগুলো। এখানে কোনো কঠিন কোনো কিন্তু পড়া নাই, কোনো কঠিন পড়া কিন্তু এখানে নাই, ঠিক আছে? আসলে বাইনারি, এবার আসি বাইনারিতে। বাইনারি যদি এরকম জ্ঞানমূলক থাকে, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? তো তুমি বলবা যে সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি সংখ্যা নিয়ে আলোচনা করা হয়, 0 এবং 1, এবং যার বেস বা ভিত্তি হলো 2, তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। সোজা কথা, কি বললাম? যে সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি সংখ্যা নিয়ে আলোচনা করা হয়, সে দুটো কি কি? 0 এবং 1, এবং যার বেস বা ভিত্তি, কি বললাম? বেস। বেস মানে হচ্ছে ভিত্তি, বা ভিত্তি কত? 2 বা 2, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। মনে হয় বুঝতে পেরেছো? খুবই সহজ, এগুলো কঠিন কিছু না, একদম সহজ। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে দুইটা সংখ্যা নিয়ে আলোচনা করা হবে, 0 1 এবং বেস ভিত্তি 2, তাকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। প্রশ্ন আসে ভিত্তি কি? ভিত্তি হচ্ছে যে পদ্ধতিতে যে কয়টা সংখ্যা নিয়ে আলোচনা করা হয় তাকে তার ভিত্তি বলা হয়। যেহেতু এখানে 0 1 দুইটা সংখ্যা আলোচনা করা হয়েছে, তাই বেস 2। পরবর্তী আসো, দশমিক বা ডেসিমেল কি? যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক নিয়ে আলোচনা করা হয়, 10টি সংখ্যা নিয়ে, অঙ্ক নিয়ে বা সংখ্যা নিয়ে যদি বলো, 10টি অঙ্ক কি কি তোমরা জানো? যে অঙ্ক কয়টি? 10টি। 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে এই 9, 10টি অঙ্ক যে সংখ্যা পদ্ধতিতে আলোচনা করা হবে তাকে বলা হবে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এবং যার ভিত্তি হচ্ছে 10। কেন 10? যেহেতু অঙ্ক ব্যবহৃত হয় 10টা, ভিত্তিও 10। তাহলে কি হবে? বেস বা ভিত্তি 10 বা 10, তাকে বলা হচ্ছে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। খুবই সহজ। এবার আসো অক্টাল। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7, এই মোট কয়টি হচ্ছে? 8টি। 8টি অঙ্ক ব্যবহার করা হয়, এবং এদের ভিত্তি হচ্ছে কত হবে বলো? 8 হবে ভিত্তি। যেহেতু 8টি অঙ্ক, ভিত্তিও হবে 8। এই সংখ্যাকে বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। মনে হয় না খুব বেশি কঠিন, একেবারে সহজ। হ্যাঁ, ফাইন। রাশিদুল, ফাইন। তোমার ডেসিমাল, ইয়া, ফাইন। দ্রুত জয়েন করো, দ্রুত জয়েন করো। এখনো আমি খুব বেশি ভিতরে যাই নাই, কিন্তু এখনো খুব বেশি ভিতরে যাই নাই, কেবল আলোচনা হচ্ছে। আমি আরেকবার রিক্যাপ করবো, মানে এখানে এইটাই কিন্তু মূল আলোচনা। দেরি করিও না, খুব দ্রুত ক্লাসে জয়েন করো। মূল আলোচনা কিন্তু এখান থেকে শুরু। আমি এতক্ষণ যা বললাম, সংখ্যার ইতিহাস বললাম, আর জাস্ট কোন কোন পদ্ধতি সেটা বলছি। স্থানিক অস্থানিক কথা বলছি, এটা কিন্তু স্থানিকটা পড়াচ্ছি আমি এখন, খুব বেশি গভীরে যাই নাই। হ্যাঁ হাবিবা, তুমি নতুন? আচ্ছা, সমস্যা নেই, নতুনই তো, নতুনদের জন্যই তো। নাহলে তো আরো ভিতরে খুব দ্রুত আগাইতে পারতাম। তোমাদের জন্যই তো আস্তে আস্তে পড়াচ্ছি। ক্লাসে দ্রুত জয়েন করো, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো খুব দ্রুত। খুব বেশিক্ষণ ক্লাস হয় নাই, আমি কেবল ক্লাসে জয়েন করছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে বাইনারি হলো এটা, দশমিক এটা, অক্টাল এটা। তাহলে দেখো, এই যে আমরা বললাম যে এত থেকে এত, আসলে এটা কিন্তু সীমানা। মানে 0 থেকে 9, এই দশমিকের সংখ্যা 0 থেকে 9-এর ভিতরেই থাকতে হবে, এর বাইরে কিন্তু যেতে পারবে না। ঠিক একইভাবে অক্টালের সংখ্যা, অক্টাল সিস্টেমে আমরা যদি কোনো সংখ্যা লিখি, তাহলে সেটা অবশ্যই 0 থেকে 7-এর মধ্যেই থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। সেটা আমি একটু পরে আরো বিস্তারিত আলোচনা করব। হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল মানে হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে
9 এবং এর পাশাপাশি এ থেকে এফ পর্যন্ত এখানে মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়েছে বা বিট ব্যবহার করা হয়েছে, তাকে বলা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। সুতরাং এর বেস হবে কত? 16। এর বেস কত? 16। এর বেস বা ভিত্তি হলো 16। এটা ভিত্তি লিখি, না হলে বলবো যে 16 আবার এর ভিতরে চলে গেছে। ভিত্তি হলো 16। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ থেকে এফ মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়, তাকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি এবং এর ভিত্তি হচ্ছে 16। এইখানে এতটুকু বুঝলা কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমার মনে হয় না সবাই, মনে হয় না কেউ বোঝো নাই, সবাই আশা করি বুঝতে পেরেছো। খুবই সহজ এটা, একটুও কঠিন না। যদি বোঝো তাহলে আমি নেক্সট টপিকে চলে যাব। ওকে সাদিকুর, আসলে এখনো এগুলো জনক কে সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, জিনিসটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ। সারিয়া সিয়াম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমি নেক্সট টপিকে যাই। আমার মনে হয় সবাই বুঝতে পারছো। হাবিবা, বুঝি নাই, আবার শুরু করি। আচ্ছা ঠিক আছে, দেখো, এগুলো হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি দুই ধরনের। ভালো করে খেয়াল করে শোনো। সংখ্যা পদ্ধতি দুই ধরনের, স্থান অস্থানিক এবং স্থানিক। অস্থানিক মানে হচ্ছে যেসব সংখ্যার নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান নাই, তারা হচ্ছে অস্থানিক। যেমন রোমান সংখ্যার 10, 5, 4, এদের শুধুমাত্র স্থানীয় নিজস্ব মান আছে, স্থানীয় কিন্তু মান নাই। আর স্থানিক কি? স্থানিক হচ্ছে যেসব সংখ্যা পদ্ধতির নিজস্ব মানও আছে, স্থানীয় মানও আছে, তাকে বলা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি? স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি চার ধরনের: বাইনারি, ডেসিমেল বা দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমেল। এই যে এখানে সব লেখা আছে। বাইনারি কি? যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1 এই দুটি সংখ্যা ব্যবহার করা হয় এবং যার বেস বা ভিত্তি হচ্ছে 2, তাকে বলা হয় বাইনারি। ডেসিমেল বা দশমিক কি? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 10টি অঙ্ক ব্যবহার করা হয় এবং ভিত্তি 10, তাকে বলা হয় দশমিক পদ্ধতি। অক্টাল কি? যেখানে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হয়, যার ভিত্তি 8, তাকে বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি? 0 থেকে 9 এবং এ থেকে এফ মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়, তাকে বলা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। একেবারেই সহজ জিনিস, কোনোভাবেই কঠিন না। রাশিদুল, কয় অধ্যায় পর্যন্ত পড়াবেন? আজকে এইটাই শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এরপরে দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়, আল্লাহ ভরসা। ঠিক আছে, এখানে দেরি করবো না, আমি নেক্সট টপিকে চলে যাবো। আচ্ছা এবার আসো। এবার এই যে চার ধরনের সংখ্যা পদ্ধতি আমি দেখলাম, এই সংখ্যা পদ্ধতি দিয়ে আমি কিভাবে বড় বড় সংখ্যা লিখবো সেটা আমরা এখন দেখবো। খেয়াল করো। প্রথমে আসি আসি দশমিকে। কারণ আছে, কারণ বলতেছি। দশমিক, অক্টাল, বাইনারি এবং হেক্সা। ডেসিমেল লিখলাম না, হেক্সা মানে তো হেক্সা ডেসিমেল, এটাই। আচ্ছা, আমরা যেসব সংখ্যা স্বাভাবিকভাবে গণিত বই বা আমরা সচরাচর যে সংখ্যা ব্যবহার করি সেটা কিন্তু দশমিক সংখ্যা। সুতরাং আমরা দশমিক সংখ্যার সঙ্গে পরিচিত এবং আমরা যেগুলো ব্যবহার করি, যে সংখ্যা সব দশমিক দিয়ে হিসাব করা হয়, সুতরাং এটা আমাদের সব থেকে কাছাকাছি। আমরা কিন্তু অক্টাল বাইনারি দিয়ে হিসাব খুব বেশি একটা করি না, মানে করা হয় না আর কি। তবে কম্পিউটার কিন্তু বাইনারি ছাড়া কোনো ভাষা বোঝে না, তোমরা কিছুদিন পরেই বুঝতে পারবা যে কম্পিউটার শুধুমাত্র বাইনারি ভাষা বোঝে। তার মানে আমরা যত কথাই বলি না কেন, যত কিছুই বলি না কেন, যত কিছুই টাইপ করি, সে সেগুলো বাইনারিতে কনভার্ট করে তারপরে সে বুঝে। এগুলো আস্তে আস্তে বুঝতে পারবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। আচ্ছা, দশমিকের সীমানা কতটুকু? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। খেয়াল করো, দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 কিন্তু সীমানা।
এটা হচ্ছে সীমানার প্রাচীর, এর বাইরে যাওয়া যাবে না। তাহলে যদি আমি হিসাব করতে চাই, ধরো আমি একটা কিছু কিনবো, তাহলে কি আমার 9 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে অঙ্কটা? না, অঙ্ক কিন্তু বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কি করব? তাহলে আমাকে আবার সেই সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে আমি আবার লিখবো 0 1 2 3 4 5 6 7 8 9। তাই না বিষয়টা? 9 এর বাইরে তো আর কোনো সংখ্যা নাই, অঙ্ক নাই, কিছুই নাই। তাহলে আমি কিভাবে কি করবো? এখন দেখো, আমি এই সংখ্যা প্রথম আমার মেইন সংখ্যা, দ্বিতীয় যে ঘরটা লিখেছি এটা হচ্ছে আমার পরবর্তী হিসাব, মানে আমি 9 এর থেকে বেশি বেশি হিসাব করব। সেক্ষেত্রে কিভাবে করব? সেক্ষেত্রে আমি সবার সামনে একটা করে 1 বসাই দিব। আমি যদি সবার সামনে একটা করে 1 বসাই দিই, তাহলে কিন্তু এই যে 9, তারপরে আমার 10, 11, 12, 13, 14, 15, 16 এভাবে কিন্তু আমার সংখ্যাগুলো বাড়তে থাকবে। মানে আমি 9 এর পরেও হিসাব করতে পারবো। এখন আমি 19-এর থেকে বেশি সংখ্যা হিসাব করবো, তাহলে কিভাবে? আবার আমি 0 থেকে লিখবো, 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আবার তো এই প্রথমটার মতো হয়ে গেল। তো আমি তো একবার 1 ব্যবহার করছি, এবার 2 ব্যবহার করব। সবার সামনে একটা করে 2 বসায় দিব। 2 2 2 2 2 2 2। তাহলে এবার হলো 19-এর পর 20 21 22 এভাবে 29 পর্যন্ত। ঠিক আমি এভাবে বারবার 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 লিখে 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 আমি সংখ্যাটা হিসাব করতে পারবো, বাড়াতে পারবো। এটা হচ্ছে কোথায়? শুধুমাত্র দশমিকের বেলায়। তোমার প্রশ্ন হতে পারে, স্যার জিরো তো ব্যবহার করি নাই। আচ্ছা, এখন দেখো, এই যে আমি সংখ্যা লিখলাম প্রথম ক্ষেত্রে, খেয়াল করো, তোমরা কি জানো, তোমাদের তো বেসিক ভালো আমার মনে হয়, প্রতিটা সংখ্যার সামনে আমি যদি 0 বসাই, ধরো এখানে 0 বসাইলাম, 0 0 0, এই জিরোর কি কোনো মূল্য আছে? মনে হয় নাই। কমেন্টে জানাও জিরোর কোনো মূল্য আছে কিনা। মানে কোনো সংখ্যার শুরুতে 0 বসালে তার কি কোনো মূল্য আছে কিনা, একটু জানাও তো আমাকে। আমার মনে হয় কি মূল্য আছে নাকি নাই? হ্যাঁ, ক্যামেরাটার ফোকাসটা সমস্যা করতেছে। হ্যাঁ, তাহলে কি, এই যে প্রতিটা সংখ্যার সামনে যে 0 আছে, এই জিরোটার কিন্তু কোনো মূল্য নাই। ক্যামেরাটা সমস্যা করতেছে, বুঝলাম। হ্যাঁ, সাদিয়া ইসলাম জুই, তুমি ঠিক বলছো একদম, যে শুরুতে বসালে কোনো মূল্য নাই, পরে বসালে মূল্য। হ্যাঁ, এই জন্য দেখো, খেয়াল করো, আমাদের অলরেডি কিন্তু, তাহলে এই সংখ্যার শুরুতে অলরেডি 0 বসানো হয়ে গেছে। তাহলে এটা 0 বসালেও যা, না বসালেও তাই। এই প্রশ্ন থাকতে পারে বিধায় আমি এটা আবার লিখে তোমাদের দেখালাম। তাহলে এই 0টা বসালেও যা, না বসালেও তাই। তাহলে আমরা কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা লিখতে গেলে আমরা এইভাবে সংখ্যাগুলো বাড়িয়ে লিখতে পারবো, এভাবে হিসাব করতে পারবো। না, আসলে ক্যামেরাটা খুব ঝামেলা করতেছে। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। এবার আসো অক্টালে। অক্টাল সিস্টেমটা কি? তোমরা জানো অক্টালে সীমানা হচ্ছে 0 1 2 3 4 5 6 7। এর বেশি কিন্তু যাওয়া যাবে না। যাওয়া যাবে কি? বলেছিলাম যে অক্টালের সীমানা হচ্ছে 0 থেকে 7, সুতরাং 7-এর পরে 8-এ 9-এ যাওয়া যাবে না। এই হচ্ছে অক্টাল। তাহলে অক্টালে যদি কেউ হিসাব করে, ব্যবসা বাণিজ্য করে, তাহলে সে কিভাবে হিসাব করবে? সে হিসাব করবে, আবার লিখবে 0 1 2 3 4 5 6 7, আবার লিখবে। তাহলে 1 হয়ে গেল। এখন আমি ভিন্ন করব কিভাবে? সবার সামনে একটা করে 1 বসাই দিব। 1 1 1 1 1। তাহলেই কিন্তু এই 0 থেকে 7-এর পরে আসবে 10 11 12 13 14 15 16 এভাবে আসবে। তার মানে বোঝা গেল অক্টাল নাম্বার সিস্টেমে 7-এর পরে কিন্তু 10, 7-এর পরে কি 10, আর দশমিকের পরে, দশমিক সিস্টেমে 9-এর পরে আসতেছে 10। তাহলে আমরা একটু মিলাই। দশমিকের 0 মানে অক্টালের 0, দশমিকের 1 মানে অক্টালের 1, দশমিকের 2 2, 3 3, 4 4, 5 5, 6 6, 7 7 মিল আছে অক্টালের সাথে। কিন্তু যখনই দশমিকের 8, তখন অক্টালের 10। তাহলে দশমিকের 8 মানে অক্টালের 10, দশমিকের 9 মানে অক্টালের 11, দশমিকের 10 মানে অক্টালের 12। তার মানে অক্টাল সবসময় 2 কম থাকতেছে।
দশমিকের 11 মানে অক্টালের 13, দশমিকের 12 মানে অক্টালের 14। বারবার 2 করে কম করবে, দশমিকে থেকে অক্টালে দুটা করে সংখ্যা কম থাকবে। আমার মনে হয় এটা খুব ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো। যদি বোঝো তাহলে আমি পরবর্তীতে নেক্সটে চলে যাব। হুম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এরপর তাহলে এটা মুছে দিলাম। তাহলে বুঝলাম বিষয়টা। দশমিকের সংখ্যা অক্টালের সংখ্যা পদ্ধতির কতটা মিল বা অমিল? 7 পর্যন্ত দুটারই মিল আছে, তারপরে কিন্তু মিল নাই। তারপরে অক্টালে 2 করে কমতেছে, 2 করে কমবে, দুইটা সংখ্যা কম থাকবে। এবার আসো বাইনারিতে। আচ্ছা, বাইনারিতে বাইনারি সিস্টেমটা একটু ভিন্ন। বাইনারিতে কয়টা সংখ্যা? মাত্র দুটো সংখ্যা, 0 এবং 1, মাত্র এই দুটো সংখ্যা। আমি এই জিনিসগুলো কোনোভাবেই স্টুডেন্টদেরকে মুখস্থ করতে বলবো না, কোনোভাবেই মুখস্থ করা যাবে না। বুঝে বুঝে লিখতে হবে, কোনোভাবে মুখস্থ করা যাবে না। 100 বার বলি, মুখস্থ করবা না, কোনোভাবে না। এই সিস্টেমগুলো মানে আইসিটির প্রথম দ্বিতীয় অধ্যায় বাদ দিয়ে আর কিছু জ্ঞানমূলক বাদ দিয়ে কোনো কিছুই মুখস্থ করা যাবে না, সব বুঝতে হবে। জ্ঞানমূলক তো মুখস্থ করতে হবে, নাহলে মনে থাকবে না। আর প্রথম দ্বিতীয় অধ্যায় হচ্ছে একদম থিওরিটিক্যাল পড়াশোনা, কোনো ম্যাথ নাই। বাকি যে 4টা অধ্যায় আছে কোনোভাবেই মুখস্থ করা যাবে না, বিশেষ করে এগুলা। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমি যদি কোনো ব্যবসা বাণিজ্য হিসাব করতে চাই, সেক্ষেত্রে আমি 0 1 বাদে বাকি হিসাব কেন করবো, তাই না? বিষয়টা খেয়াল করো। বাইনারি মানে কি? বাইনারি মানে হচ্ছে এমন একটা সংখ্যা সিস্টেম, নাম্বার সিস্টেম, যেখানে শুধুমাত্র 0 1 থাকবে, আর কিছু থাকতে পারবে না। 0 1 থাকতে পারবে, 2 3 4 5 কিছু থাকতে পারবে না। মানে 0 1 বাদে এগুলো একটাও থাকতে পারবে না, শুধু 0 1 থাকতে পারবে। তাহলে আমি পরবর্তী সংখ্যাটা কেমনে লিখবো? আচ্ছা, 0 1 এরপরে এমন কোন সংখ্যা আছে যেখানে শুধু 0 1 আছে? সবাই ধরতে পারছো কিনা? হ্যাঁ, 10। 0 1 এরপরে 10-এই শুধুমাত্র 1 0 আছে। তারপরে কোনটা? 11। দেখো, এখানে কিন্তু 1 0 বাদে অন্য কোনো সংখ্যা নাই, তাই না? তারপরে একবারে দেখো 100। এখন তুমি হিসাব করে দেখো, 0 1 10 11, 11 এর পরে 100 এর আগে আর এমন কোনো সংখ্যা নাই যেখানে শুধু 0 1 আছে, 0 1 বাদে অন্য কিছু আছে। তাহলে ওই সংখ্যাটা কিন্তু বাইনারিতে নেওয়া যাবে না, কোনোভাবেই নেওয়া যাবে না। বুঝতে পারলা কিনা বিষয়টা? এরপরে যদি আমি লিখতে চাই তাহলে হবে 101, তারপরে 110, 111, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে। তাহলে 0 1 10 11 100, 101, 110, 111। এরপর কি বলতো? এরপরে একবারে 1000, তারপরে 1001, তারপরে কি 1010, তারপরে কি 1011, তারপরে 1100, 1101, 1111। বুঝতে পারছো কি বিষয়টা? মনে হয় বুঝছো। না বুঝলে আরেকবার দেখাবো। 0 1 এমন সংখ্যা যেখানে শুধু 0 1 থাকবে, আর কিচ্ছু থাকা যাবে না। 0 1 ছাড়া আর কিছুই থাকা যাবে না। 0 1 ছাড়া আর কিছুই থাকা যাবে না। তারপর 10-এ 11, তারপর 100, 101, 110, 111, 1000, 1001, 1010, 1011, 1100, 1101, 11,111। বুঝছো কিনা দেখো, বলো আমাকে, বুঝতে পারলা কিনা? হ্যাঁ হাবিবা, 111 তো 0 1 নাই, হ্যাঁ ঠিক আছে। কিন্তু মানে 0 1 যে কোনো একটা থাকতে পারবে, 0 আর 1 এর মধ্যে যে কোনো একটা থাকতে পারবে, বা দুটোই থাকতে পারবে, উভয় থাকতে পারবে। এখানে 1 নাই, 1 বাদে কিন্তু 2 নাই, এরকম কিন্তু না। 1 আছে, শুধু 0 1 হবে এমন কথা না। শুধু 0 থাকতে পারে, শুধু 1 থাকতে পারে, আবার 0 1 মিক্স করেও থাকতে পারে। বিষয়টা এরকম। জোনায়েদুর জেয়ার বুঝো নাই না? কি বুঝো নাই একটু বলো তো, কোনটা বুঝো নাই? সুমাইয়া, হ্যাঁ ফার্স্ট ক্লাস। ক্লাস করো, ইনশাল্লাহ বুঝবা।
হ্যাঁ আফসানা, আইসিটির প্রথম ক্লাস এটা আজকে। হ্যাঁ জোনায়েদুর, তুমি একটু বলো যে কি বোঝো না, আসলে কোনটা বোঝো না, কমেন্ট করে জানাও। মানে বাইনারিটা বোঝো নাই নাকি, না পুরোটাই বোঝো নাই সেটা বলো। ঠিক আছে, নেক্সটে চলে যাচ্ছি। আরেকবার দেখো, বাইনারি মানে হচ্ছে এমন একটা সংখ্যা নাম্বার সিস্টেম যেখানে জিরো আর ওয়ান বাদে আর কিছুই থাকতে পারবে না। তাহলে এখানে জিরো থাকতে পারে, শুধু জিরো থাকতে পারে, শুধু ওয়ানও থাকতে পারে, ওয়ান জিরো মিক্স করেও থাকতে পারে। সিস্টেমটা এরকম। তাহলে প্রথমে জিরো, তারপর ওয়ান, এরপর জিরো আর ওয়ান, এরপরে দশের আগে এমন কোনো সংখ্যা নেই, শুধু জিরো ওয়ান আছে। তাহলে 10, তারপরে 11, 100। তুমি একটু চিন্তা করলে বুঝতে পারবা এভাবে সিস্টেমগুলো লেখা যাবে। আর আমি চাই তোমরা খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়েই বসো। কেননা এগুলো না লিখলে কিন্তু মাথায় ঢুকবে না, এগুলো না লিখলে কিন্তু মাথায় ঢুকবে না। ঠিক আছে সময় বোঝাচ্ছি। তুমি খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো, নাহলে বুঝবো না কিন্তু। লিখতে হবে, সঙ্গে সঙ্গে লিখে ফেলতে হবে। মানে বুঝে তারপর লিখতে হবে, বোঝার সময় লেখা যাবে না, বুঝে তারপর লিখতে হবে। মানে 01, 10, 11, 100, কেন 11-র পরে এমন আর সংখ্যা নাই। মানে এটা কিন্তু একটা কৌশল, এটা মুখস্থ করা যাবে না, কৌশল। এমন আর সংখ্যা নাই যে সংখ্যায় শুধু 01, 01 এরকম আছে। তাহলে 11 পরে 100, 101, 110। এখন দেখো 110, 112 কিন্তু বাইনারি হবে না কেন? 112 বাইনারি কেন হবে না তুমি সহজে বুঝতে পারতেছো না? 112, এখানে এখানে তো 10 বাদে 2 আছে, তাহলে তো হবে না। এটা সিম্পল হিসাব, সিম্পল হিসাব, সিম্পল কথা, সিম্পল বিষয়, কঠিন কিন্তু কিছুই না। আচ্ছা, এটা হচ্ছে বাইনারি। তাহলে এখন দেখো, 0, 0, 0 মিল আছে, 1, 1, 1 মিল আছে, দশমিকের 2, অক্টাল 2, বাইনারি 10। তার মানে বুঝলাম, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা বলো তো এই 10 সংখ্যাটা মান কত, এই 10 সংখ্যাটা কত, তুমি তুমি জিজ্ঞাসা করবা যে আচ্ছা এই 10 সংখ্যাটা কোন নাম্বার সিস্টেমে আছে, আমাকে বলেন, তাহলে আমি বলতে পারবো। যদি সেটা যদি সেটা দশমিক নিয়মে থাকে, তাহলে 10-এর মান সিম্পল ভাবে 10। যদি সেটা অক্টালে থাকে, তাহলে সেই 10-এর মান হবে 8, 10-এর মান হবে 8। যদি সেটা বাইনারিতে থাকে, সেটা আমি দেখি কি হবে। তাহলে 3, 11, 4, 100, 5, 101, 6, 110, 7, 111, 8। এখন 8, 7, 7 পর্যন্ত মিল আছে, বাইনারি 111, 8 দশমিকে 8 অক্টালে 10, এবং বাইনারিতে 1000, 9, 11, 1001, 10, 12, 1010। এভাবে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। 11, এটা 13, বাইনারিতে হইলো কত, এই যেটা 1011। ধন্যবাদ জোনায়েদ, বুঝতে পারছো এই জন্য। ফাইন সুমাইয়া, বুঝতে পারছো, থ্যাংক ইউ। আচ্ছা বাইনারি গেল, এবার এবার আসে হেক্সায়। দেখো এই জিনিসটা না বুঝলে কিন্তু এই অধ্যায়ের বেসিকটাই তুমি বুঝতে পারবে না। এটাই কিন্তু মূল বেসিক। মাথা ঠান্ডা করো, মাথা ক্লিয়ার করতে হবে, মাথা ক্লিয়ার করতে হবে। এই অধ্যায় বুঝতে গেলে মাথাটা ক্লিয়ার রাখতে হবে। এবং আশা করি এমন ভাবে বুঝাবো কঠিন লাগবে না ইনশাল্লাহ। এগুলো কমন সেন্স দিয়েও পারা যায়, খুব বেশি কঠিন জিনিস না। হেক্সা, হেক্সার সীমানা কোথায়? 0, 1। আচ্ছা একটু সরাই লিখি, 0, 1, 2, 3, 4, 5, এগুলো একটু মুছে দিই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অঙ্কের সীমানা। এরপরে কিন্তু আবার আসবে 9-এর পরে এ, বি, সি, জি, ই, এফ, এভাবে আসবে। এটা হচ্ছে মূলত হেক্সার সীমানা বা হেক্সার সংখ্যা সিস্টেমের লেখার নিয়ম। বুঝতে পারছো সবাই? হুম। তাহলে দেখো, হেক্সা সিস্টেমে 0, 1, 2, 3, 4, 9 পর্যন্ত এটা একটা সীমানা, এবং 9-এর পরেই এ চলে আসবে, এটা আরেকটা সীমানা, এবং এ থেকে এফ, এটা আরেকটা সীমানা। তাহলে আমি নেক্সট পরবর্তী সংখ্যা কেমনে লিখবো? তাহলে আমাকে আবার লিখতে হবে, আচ্ছা একটু সরাই লিখি দিকে, এফ, ই, এফ, তারপর আবার 0, এটা সীমানা শেষ,
ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, এ, বি, সি, ডি, ই, এফ। এই যে আমার এফ একটা সীমানা শেষ, তার পরবর্তী সংখ্যা লেখার জন্য আমাকে আবার জিরো থেকে শুরু করতে হবে। আচ্ছা, আজান দিচ্ছে, একটু বিরতি নেই, হ্যাঁ, একটু চুপ থাকি, আমরা দেখি। তোমরা একটু খাতায় উঠায় নাও, এগুলো খাতায় উঠাও, উঠাও, সবাই খাতায় উঠাও, খাতায় লিখো, তাহলে ভালো মনে থাকবে, তাহলে মাথায় ঢুকবে ভালো করে। ঠিক আছে, আজান শেষ। তাহলে হেক্সায় আহ, আমি যদি নেক্সট সংখ্যা লিখতে চাই, কি লিখবো? আবার জিরো থেকে নাইন লিখবো, এবং এ থেকে কিন্তু আবার এফ লিখবো। তাহলে তো একই হয়ে গেল, পার্থক্য হবে কিভাবে? এই সীমানার পরে ওয়ান বসবে, ওয়ান, 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 ওয়ান। একটু মনোযোগ দিয়ে হেক্সাটা হেক্সাটা বুঝতে হবে। আফসানা, লাইভ শুরু হয় 7:30 থেকে, ঠিক আছে? এই 2 দিন একটু বিদ্যুৎ ইলেকট্রিসিটির সমস্যা ছিল, আজকে ইলেকট্রিসিটি যায় না আল্লাহর রহমতে, একদম এক্সাক্ট টাইমে আজকে ক্লাস শুরু হয়েছে। ঠিক আছে, ক্লাসে প্রায় মনে হয় 45 মিনিট চলছে হয়তো বা। তাহলে কি বললাম, যে যেহেতু আমার জিরো থেকে নাইন পর্যন্ত এবং এ থেকে এ পর্যন্ত সীমানা, পরবর্তী সংখ্যা লেখার জন্য আমাকে কি করতে হবে? আবার ওই জিরো থেকে নাইন এবং এ থেকে এফ লিখতে হবে। কিন্তু তাদের সংখ্যা ডিফার করলো না, তাই না? পার্থক্য হলো না। সুতরাং সবার সামনে একটা করে ওয়ান বসে দিতে হবে। তাহলে বোঝা গেল, জিরো, জিরো, জিরো সবার মিল আছে, ওয়ান, ওয়ান, ওয়ান সবার মিল আছে। দশমিকের দুই, অক্টালের দুই, বাইনারির 10, হেক্সার আবার দুই। খেয়াল করছো বিষয়টা? তিন তিন 11, তিন, চার চার 100, 4, পাঁচ পাঁচ 101, 5, ছয় ছয় 110, 6, সাত সাত 111, 7, 8, 10, 1008। একটু ভালো করে দেখো, এই জিনিসটা যদি ভালো করে না বোঝো, মাথায় ঢোকাতে না পারো, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। মানে সমস্যা বলতে, এই অধ্যায়টা তোমার না বোঝায় থেকে যাবে। 9, 11, 1001, 9। তারপরে 10, 12 কত? 1010। তারপরে এ, খেয়াল করছো? দশমিকের দশমিকের 10 মানে অক্টালের 12, এবং বাইনারির 1010, এবং হেক্সার হচ্ছে এ। তার মানে আমরা সারা বছর যে হিসাবটা করি দশমিক নিয়মে, সেই দশমিক নিয়মে 10 মানে হেক্সাই হচ্ছে এ। হেক্সার এ মানে আমাদের স্বাভাবিক 10। সেটা বুঝতে পারছো? মানে দশমিকের 10, স্বাভাবিক হিসাবটা কিন্তু দশমিক। তোমরা এটা, আমি কিন্তু প্রথমে এটা বলেছিলাম। মনে হয় বুঝতে পারছো সবাই? বুঝলা কিনা একটু কমেন্ট করো তো, জানাও তো আমাকে একটু দেখি। এভাবে কিন্তু পরবর্তী সংখ্যাগুলো বাড়তে থাকবে। এবং দেখো, এমসিকিউতে খুব এমসিকিউ থাকে যে 19 এর পরবর্তী হেক্সাডেসিমেল সংখ্যাটি কত, এভাবে থাকে। 19 এর পরবর্তী হেক্সাডেসিমেল সংখ্যাটি কত? তাহলে 19 এর পরে কিন্তু ওয়ানে, সেটা খেয়াল করছো?
নয়ের পরে শুধু এ, আর 19-এর পরে কিন্তু 1A। তাহলে 29-এর পরে হবে 2A। খেয়াল করে যে দেখো, দেখলাম আবার 0 1 2 3 4 5 6 7 9, A B C D E F। সবার সামনে এখন 2 দিতে হবে, 2 2। খেয়াল করছো? যদি বলে 29-এর পরের সংখ্যা, 29-এর পরে হেক্সার সংখ্যাটি কত, তাহলে হবে 2A। তোমায় বুঝছো? না বুঝলে আবার বলো, আবার বুঝাই দেবো। সানি ইসলাম, তুমি তো বুঝবাই। জোনায়েদ, বুঝতে পারছো? ধন্যবাদ জোনায়েদ, ধন্যবাদ বুঝতে পারছো জন্য। না বোঝার কোনো অপশন নাই, তোমাকে বুঝাই ছাড়বো ইনশাল্লাহ। যেভাবেই হোক ইনশাল্লাহ বুঝাই ছাড়বো, যে কোনো মূল্যেই হোক। কেন বুঝবা না? একদম পানি সহজ, বুঝতেই হবে, কোনো বুদ্ধি নাই। না বোঝার কোনো বিকল্প নাই। তাহলে এই ছকটা সবাই কি খাতায় উঠাইছো কিনা? খাতায় উঠালে সবচেয়ে ভালো, কারণ এটা লিখলে বেশি মনে থাকবে। কোনোভাবেই বারবার এক কথা বলি, কোনোভাবেই মুখস্থ করা যাবে না বাবা, কোনোভাবে মুখস্থ করা যাবে না। এই ছক তুমি কোনোভাবে মুখস্থ করবা না। তাহলে তুমি পরীক্ষার খাতায় কি করবা? পরীক্ষার খাতায় যে অঙ্ক আসবে সেই ছকটা লিখবে। এটা আমি, অঙ্ক করলে তো বুঝতে পারবা, না করলে তো বুঝবা না। পরীক্ষার খাতায় এত বড় ছক লিখতে হবে না। তোমাকে জাস্ট অঙ্ক দিবে, তোমার যতটুকু দরকার ততটুক তুমি উঠায় মিল করে রাখবা। রাফ করবা, মুখস্থ করবা না। বারবার বলি মুখস্থ করবা না, এগুলা মুখস্থ থাকবে না। বুঝতে হবে, বুঝতে হবে, বুঝলে সারা জীবন মনে থাকবে। মুখস্থ করলে এখন মুখস্থ করবা, পর কালকে ভুলে যাবা। ঠিক আছে, এরপর আমি নেক্সট টপিক আমার যেটা, সেটাতে চলে যাবো, নাকি বলো? এটা ভালো করে বুঝছো কিনা? মনে হয় বুঝছো। ঠিক আছে, লাইভটা সবাই শেয়ার করে দাও, যাতে সবার উপকার হয়। বিপ্লব রাজ, ধন্যবাদ, বুঝতে পারছো এই জন্য। হাবিবা, বুঝতে পারছো। মোহাম্মদ শাহাদত, ওয়ালাইকুম আসসালাম। তোমার পরীক্ষা কেমন হলো সবগুলা শাহাদত? ভালো হয়েছে মনে হয় সম্ভবত, নাকি? স্যার এসে 26-এর জন্য পরের পার্টটা পড়ান। পরের পার্ট বলতে কোন পার্ট একটু বলো তো নিশাত, কোন পার্ট পড়াবো? দেখো, আইসিটি বাংলা, আইসিটি কিন্তু বাংলা ইংলিশের মতো না। আমি যেখান থেকে শুরু করছি, এমনও স্টুডেন্ট আছে যারা 26-এ, তাদেরও কিন্তু এখানে সমস্যা আছে, আমি আমার জানা মতে আর কি। অনেকের এই সবটাও সমস্যা আছে, 26 স্টুডেন্ট হলেও। এমনকি 25 পরীক্ষা যারা দিল তাদেরও অনেকের সমস্যা আছে। এটা কিন্তু এমন না যে বেসিক আমার ক্লিয়ার, আমি এখন গ্রামার লিখবো, এরকম না। ঠিক আছে, এটা কিন্তু আইসিটি, বুঝছো? এই শখটাই অনেকে ভুলে যায়, এই জন্য এই শখে এখনো আছি। শখ না বুঝলে এই অধ্যায় না বোঝাই থাকা যাবে, থেকে যাবে। সানি, বুঝছো, ভালো হয়েছে, এখন ক্লাস করতে থাকো। হ্যাঁ, দ্বিতীয় অংশ নিশাত, দ্বিতীয় অংশ আসলে রুটিন অনুযায়ী যেটা, যেটা আমি সেটা করার চেষ্টা করব। আজকে যদি প্রথম অংশ করাই, তাহলে দ্বিতীয় অংশ কখন করাবো? এটা তো হচ্ছে না। আমাকে ধারাবাহিকভাবে আগাতে হবে। তুমি একটু ধৈর্য সহকারে সহকারে ক্লাসটা দেখো, প্রতিদিন লাইভটা দেখো। দ্বিতীয় অধ্যায় আসলে তুমি দ্বিতীয় অধ্যায় পাবা ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। বিপ্লব রাজ, ঠিক আছে, ওয়েলকাম, স্বাগতম। আশা করি আমি তোমাদেরকে একদম পানির মতোই সহজ করে বোঝাতে পারবো ইনশাল্লাহ। আমার কাছে যারা অফলাইনে পড়ে তারা জানে যে এগুলো আমি কখনো মুখস্থ পারি না এবং কতটা সহজভাবে বোঝাই তাদেরকে, তারা কিন্তু সবাই জানে। এবং যারা রিভাইজ করে অধ্যায়টা কিন্তু আমি প্রায় একদিনই শেষ করে দিই, মানে একদিনই ক্লাস শেষ, অধ্যায় শেষ হয়ে যায়। এখন তোমরা যেহেতু 27 ব্যাচ নতুন আছো যারা, তারা তো অধ্যায় এখনো শেষ করো নাই, এই জন্য আমি আস্তে আস্তে আগাচ্ছি। হ্যাঁ সানি, তোমার তো দ্বিতীয় অংশ হয়ে গেছে, আমাদের তো অধ্যায় 5 পড়াচ্ছি এখন, সি প্রোগ্রামিং। ওটা ভালো করে পড়ো আগে। তাহলে আমি কি পরবর্তী টপিকে যাব, কি বলো? হাবিবা, তুমি কি গ্রুপে অ্যাড নাই? গ্রুপে রুটিন দেওয়া আছে। হাবিবা, রুটিন কিন্তু গ্রুপে দেওয়া আছে।
তুমি কি মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো? তাহলে গ্রুপে অ্যাড হয়ে নাও। তুমি যার মাধ্যমে ক্লাসে আসছো অ্যাড হয়ে নাও, বা গ্রুপে থাকলে তো ভালো কথা। আর লেট করি না, পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকে যাই। ঠিক আছে, এই টপিক শেষ, সবাই খাতায় উঠাইছো আমার মনে হচ্ছে। ঠিক আছে। আসলে লাইভ ক্লাসের জন্য যতটা আপডেট ইনস্ট্রুমেন্ট দরকার, আমি হয়তো তার থেকে ল্যাকিং এ আছি। তবে আমি খুব আশাবাদী, খুব শীঘ্রই তোমাদের জন্য একটা ভালো ক্যামেরার ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। আর বোর্ড আশা করি এটাই চলবে, কিন্তু ক্যামেরাটার জন্য একটু সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারতেছি। একটু ঘোলা ক্লাসটা আমি বুঝতে পারতেছি। আমি খুব দ্রুত ইনশাল্লাহ ক্যামেরাটার ব্যবস্থা করে ফেলবো, তোমরা একটু ধৈর্য সহকারে দেখবা। একেবারেই যে ঘোলা সেটাও কিন্তু না, দেখা যায়, আমার মনে হয় ভালো দেখা যায়। ঠিক আছে, তোমরা একটু দোয়া করবো আমার জন্য, যাতে আমি খুব দ্রুত একটা ভালো ক্যামেরা ব্যবস্থা করতে পারি। হুম। সানি ব্যবস্থা, সানি ব্যবস্থা করে ফেলছি, আর কমেন্ট করতে পারবে না। বুঝলাম না ছেলে পেলে আসলে কোন ধরনের মাইন্ড নিয়ে যা আসে, আমি বুঝি না আসলে। ঠিক আছে, আমরা নেক্সট টপিকে চলে যাই, আর কথা বাড়াবো না। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ শিখবো। দেখি আগে প্রথমে যোগ শিখি, তারপরে ইনশাল্লাহ বিয়োগ। যোগ, মনে হতে পারে এত বড় বয়সে এসে। হ্যাঁ সানি, ক্যামেরাটা খুব বেশি এখন আপডেট করতে পারি নাই, ইনশাল্লাহ খুব দ্রুত আপডেট করে ফেলবো। ক্যামেরার একটু ল্যাকিং আছে আর কি, এই জন্য ক্লাসটা একটু ঘোলা হয়। তুমি কালকে একটু একটু কথা বলি আমার সাথে, ক্যামেরা বিষয়ে একটু কথা বলিও, তোমার সাথে একটু আলাপ করবো কালকে ইনশাল্লাহ। সানি, তোমাকে বলতেছি। হুম। তোমাদের মনে হতে পারে এই বয়সে কি যোগ বিয়োগ করা লাগবে? হ্যাঁ লাগবে, কিছু করার নাই। এটা হচ্ছে আইসিটি যোগ বিয়োগ, এটা কিন্তু ক্লাস 4-5 এর যোগ বিয়োগ নয়। ঠিক আছে, চলে যাই। প্রথমে আসি দশমিকের যোগ বিয়োগ। কেন? আমি বারবার বলি যে দশমিক নিয়মটাই আমরা কিন্তু ব্যবহার করি সব সময়। মানে আমরা যে সিস্টেমে হিসাব নিকাশ করি, লিখি, আমাদের বইগুলো সব দশমিক সিস্টেমে লেখা। এটাই সব থেকে অ্যাকুরেট, পারফেক্ট হিসাব, এটা দ্বারাই করা যায়। তো দশমিকের যোগ তো তোমরা পারবা, কোনো সমস্যা নেই। তারপর দেখাই, দেখো, 289 255। আচ্ছা, এর মাঝে আমি একটা জিনিস বুঝাই তোমাদের। সেটা হচ্ছে যে একটা সংখ্যা কোন নাম্বার সিস্টেমে আছে, এটা তোমাকে আগে বুঝতে হবে। এর ফাঁকে আমি বুঝাই দিই, সমস্যা নেই। মনে করো একটা সংখ্যা 89, এই সংখ্যাটা দশমিক, নাকি অক্টাল, নাকি বাইনারি, নাকি হেক্সাডেসিমেল? তোমরা একটু আমাকে কমেন্টে জানাও, দ্রুত, খুব দ্রুত জানাও যে এই 89 সংখ্যাটা কি সংখ্যা, দশমিক না বাইনারি না হেক্সা নাকি অক্টাল? 89 সংখ্যাটা আমাকে একটু জানাও, খুব দ্রুত, খুব দ্রুত, দ্রুত, ফার্স্ট।
আফসানা, আফসানা বলছো দশমিক। হ্যাঁ আফসানা, থ্যাংক ইউ। দশমিক, ঠিক আছে, ওকে। আফসানা বিপ দশমিক বলছো, হ্যাঁ ফাইন, ঠিক আছে, দশমিক হবে। আর কেউ বলো? সানি দশমিক, ঠিক আছে। সুরাইয়া নূর দশমিক, হ্যাঁ দশমিক। হাবিবা বোঝাই দিব অবশ্যই, তুমি আগে বলো তুমি কি বুঝলা এতক্ষণ। এই 89 সংখ্যাটা কোন নাম্বার সিস্টেমে আছে, কোন সংখ্যা পদ্ধতিতে আছে, তুমি এতক্ষণ কি বুঝলা এটা বলো আমাকে। দশমিক, হ্যাঁ ম্যাক্সিমামরা দশমিক বলছো। ঠিক আছে, আর কেউ? আহসান, ঠিক আছে, তুমি তোমার কমেন্ট করছে আহসান, দশমিক, ঠিক আছে। আর কেউ বলো দশমিক কোন সংখ্যা পদ্ধতি এটা, 89টা। ঠিক আছে, আমি এবার অ্যান্সার বলে দিই। দেখো, 8 9, তাই না? 8 এবং 9 মিলে হয়েছে 89। এটা নিঃসন্দেহে দশমিক, কারণ কি 8 এবং 9 এই দুইটা সংখ্যাই কিন্তু দশমিকের সীমানার ভিতরে আছে। দশমিক কি 0 থেকে 9 এর কিন্তু এর সীমানা। তাহলে 89 কিন্তু 8 এবং 9 দশমিকের সীমানার মধ্যে আছে। এটা কি অক্টাল? না, অক্টাল নয়। কেন? কারণ অক্টালের সীমানা হচ্ছে 0 থেকে কিন্তু 7। তাহলে এটা কিন্তু 8 9, মানে 7 পার হয়ে 8 এবং 9 হয়ে গেছে। সুতরাং এটা কিন্তু অক্টাল নয়, অক্টাল নয়, অক্টাল না। আচ্ছা, হেক্সা কিনা এটা একটা বিষয়। হ্যাঁ, খেয়াল করো, হেক্সার সীমানা কি 0 থেকে 9 এবং এ থেকে এফ। তাহলে এটা কি হেক্সা হইতে পারে? জি। এই সংখ্যাটা একই সাথে দশমিক এবং একই সাথে হেক্সা। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে 89 এই সংখ্যাটা একই সাথে দশমিক হবে, একই সাথে হেক্সাডেসিমেল হবে, কারণ 8 9 দশমিকের মধ্যেও আছে, হেক্সার ভিতরেও আছে। সুতরাং এটা হবে হেক্সা। এবার বলো তো দেখি, 72 এই সংখ্যাটা কোন সিস্টেমে আছে বলো। ইসমাত জাহান সতিলা, থ্যাংক ইউ সতিলা, ধন্যবাদ। দুটাই ঠিক আছে, হ্যাঁ ঠিক বলছো। হ্যাঁ সানি, হেক্সা হতে পারে, ঠিক আছে, ঠিকই বলছো সানি। না আফসানা, কোনটা বলতেছিলা তুমি? 72, হ্যাঁ হ্যাঁ 72, হ্যাঁ ইয়েস। থ্যাংক ইউ আফসানা, তুমি অ্যান্সার দিছো ঠিক মতো। হ্যাঁ, 72 সংখ্যাটা দশমিকও হবে, অক্টালও হবে, হেক্সা হবে, কিন্তু বাইনারি কিন্তু হবে না। ঠিক আছে, কারণ 72 অক্টালের ভিতরেও, এই সীমানাটা অক্টালের ভিতরেও আছে, দশমিকের ভিতরেও আছে, কিন্তু হেক্সার ভিতরেও আছে, কিন্তু বাইনারিতে কিন্তু এটা নাই। আফসান নদী, না বাইনারি হবে কেন? বাইনারি কোনো প্রশ্নই আসে না। বাইনারি হতে গেলে অবশ্যই 0 1 থাকতে হবে, এর এর চেয়ে বাইরে কিছু থাকতে পারবে না। 0 1 ছাড়া কিছু থাকতে পারবে না। আহসান, বুঝতে পারছো এখন? আচ্ছা, এখন যদি বলি 10 10, এইটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে বলো? 10। হাবিবা বলছো বাইনারি, হ্যাঁ বাইনারি অবশ্যই, যেহেতু 10। আরেকটু মাথা খাটাও তো, দেখো তো দশমিকে আছে কিনা এটা, অক্টালে আছে কিনা, হেক্সা আছে কিনা, খেয়াল করো। তো মাথা খাটাও তো, দেখো তো। হুম, আফসানা গুড। এই 10 মানে 10 সংখ্যাটা প্রতিটা সংখ্যা পদ্ধতিতে আছে। ভেরি গুড আফসানা, ভেরি গুড। দশমিকেও আছে, অক্টালেও আছে, বাইনারিতেও আছে, হেক্সাতেও আছে। তাই না বিষয়টা? খেয়াল করো, দশমিকের 10 মানে 9 পরে 10 দশমিকে, আর অক্টালে 7-এর পরে কিন্তু 10। খেয়াল করছো, 7-এর পরে 10। 7 হলো সীমানা, তারপরে অক্টালে 10 আসে। বাইনারিতে 2 0 1 তারপরে 10, মানে 0 1-এর পরে কিন্তু 10 আসে বাইনারিতে। হেক্সায় 9-এর পরে 10 আসে। তাহলে এই 10 সংখ্যাটা
সমস্ত সংখ্যা পদ্ধতিতেই আছে। ভেরি গুড প্রতিলা, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি বুঝতে পারছো। আশিক বাবু, হ্যাঁ বাইনারি অবশ্যই, বাকিগুলোতেও কিন্তু আছে, সেটা খেয়াল করছো? তাহলে এটা কিন্তু মূলত ট্রিক্স তোমাকে দিবে। আচ্ছা এবার বলো, 1a এই সংখ্যাটা কোন সিস্টেমে আছে, কোন পদ্ধতিতে আছে বলো? 1a। হেক্সা, নুর আলম, থ্যাঙ্কস হেক্সা। সুরাইয়া নূর, হেক্সা, হ্যাঁ হেক্সা হেক্সা হেক্সা। হাবিবা, হেক্সা হেক্সা, ইয়েস। হাবিবা, হেক্সা হেক্সা হেক্সা। হাসানুদ্দিন, হেক্সা। আফসানা, হেক্সা, ইয়েস। তাহলে তোমরা সংখ্যা সংখ্যা চিনে গেছো। আর এদিকে যাবো না, এখন আমি সরাসরি যোগে চলে যাচ্ছি। আমার মনে হয় তোমরা সংখ্যা চিনছো, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবার আসি যোগ। যোগটা তুমি কিভাবে করবা? তো হ্যাঁ, লামিয়া একতার হেক্সা, ঠিক আছে, ঠিক বলছো। সতিলা, হেক্সা, হ্যাঁ ঠিক বলছো। হেক্সা, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা এখন যোগ করবো, দেখো। তো আসলে দশমিকের যোগ সবাই জানো, এটা নতুন করে কিছু শেখানোর কিছু নাই। তারপরে সেখানে একটু কিছু আছে, দেখো তোমরা এটা জানো কিনা, সেটা কি? আচ্ছা, 9 5 14, 9 5 14। আমরা একটা নিয়ম শিখবো। তোমাদের বিভিন্ন ক্লাসে বিভিন্ন স্যাররা হয়তোবা কয়েকটা নিয়ম শেখায়, কিন্তু আমি একটা নিয়ম শেখাবো। যোগের একটা নিয়ম শেখাবো, বিয়োগের একটাই নিয়ম শেখাবো, যেটা দ্বারা দুইটা যে কোনো যোগ, যে কোনো সিস্টেমের যোগ এবং যে কোনো সিস্টেমের বিয়োগ করা যাবে। একটা মাত্র নিয়ম, সবগুলো নাম্বার সিস্টেমে কাজে লাগানো যাবে। সেটা কি দেখো, 9 5 কত হয়? 14, তাই না? 14, 14, 9 5 14। আচ্ছা খেয়াল করো, দশমিকের বেস বা ভিত্তি কত? 10। 10 বা বেস বা ভিত্তি কত? 10। দশমিকের বেস কত? 10। হ্যাঁ, তাহলে 9 আর 5 যোগফল হলো 14। আমাদের কি, আমরা কি নামাইতাম? 14 কিন্তু এখানে 4 নামাইতাম ছোটবেলার যোগে। এখনো যোগের 4 নামাই, এটাই স্বাভাবিক। কিন্তু আমি বলছিলাম যে একটা নিয়ম শিখাবো যেগুলো সবগুলোর ক্ষেত্রে কাজে লাগবে। সেটা হচ্ছে যে যদি নিয়মটা সেরকম, এগুলো স্লাইড আমার কাছে আছে। আহ, স্যার একটা কি বলছে যে এটা এমসিকিউ এ আসে, শর্ট টেকনিক বলে দিয়ে নেয়। আচ্ছা এইটা এমসিকিউ এ আসলে আমি বলে দেবো, এরকম এমসিকিউ এত সহজ আসে না আসলে, একটু অ্যাডভান্স লেভেলের আসে, এত সহজ আসে না। এটা একদম বেসিক লেভেল, তো একটু আস্তে আস্তে একটা আপগ্রেড হলে তখন এইগুলো আসে। আমি বলে দেবো কোনটা এমসিকিউ থাকে, আমি বলে দেবো ইনশাল্লাহ, চিন্তা কোনো কারণ নেই। আচ্ছা খেয়াল করো, আমি একটা নিয়মে সব শিখাবো বিধায় এই দশমিকটা একটু ভিন্ন নিয়মে শিখতে হবে। সেটা কিরকম? 9 5 যোগ করলে হয় 14। নিয়ম হচ্ছে, যোগের নিয়ম, যদি যোগফল যে নাম্বার সিস্টেমে করা হচ্ছে তার ভিত্তি বা বেজের থেকে বড় হয়, তাহলে ওই যোগফলটাকে ওই বেস থেকে বাদ দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমার 9 5 14 10-এর সমান বা বড়, কি বলছি আমি, মানে আমি যে নাম্বার সিস্টেমে অঙ্ক করতেছি তার হয় সমান হতে হবে, অথবা বড় যদি হয়, যদি সমান বা বড় হয়, সেক্ষেত্রে ওই যোগফলটাকে ওই ভিত্তিতে বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে কত হয়? 4। এই 4 নামবে এখানে, এই যে 4টা নামবে এখানে। যেহেতু আমি বেস থেকে বিয়োগ করেছি, আমার হাতে থাকবে 1, হাতে ক্যারি থাকবে 1। ওই 1 এসে যে কোনো এক জায়গায় যোগ হবে, সেটা কোথায় যোগ হবে? সেটা যোগ হবে, আচ্ছা মাথায়, মাথাটা কোথায় গেল? যেহেতু কি বলছি, যেহেতু আমি এই কাজটা করেছি, বিয়োগ করতে হয়েছে বেস থেকে, হাতে ক্যারি থাকবে 1, এই ক্যারিটা যে কোনো এক জায়গায় যোগ হবে। 8 5 13 আর 1 14, আবার 14 হলো, তাহলে আবার 14 হইলো। তাহলে এই 14 কি এই দশমিকের 10-এর থেকে বড় হয়ে গেল না? তাহলে আবার বিয়োগ করতে হবে, আবার 4। এখন নামবে কিন্তু এই 4, এই যে এই 4 কিন্তু নামবে।
তাহলে এই যে দশমিক বা বেস থেকে বিয়োগ করেছি, আবার হাতে থাকবে এক। ওই এক আবার এখানে যোগ হবে, 2 2 4 আর একে 5, যোগফল কত? 5। আচ্ছা 5 10-এর সমান হয়েছে না, 10-এর বড় হয়েছে না, তাহলে 5টা 5 হিসেবেই নামবে। বুঝতে পারছো কিনা জানো? আবার বলি, আমরা একটা নিয়ম দিয়ে সবগুলো করব বিধায় আমরা দশমিক থেকেই এই নিয়মটা শিখবো। সেটা কি? 9 5 14, যদি যোগের বেলায় যোগফল যদি উক্ত নিয়মের বেজের সমান হয় বা বেজ থেকে বড় হয়, তাহলে ওই যোগফলটাকে, এই এই যে যোগফলটা আছে, এইটার যোগফল ওই বেজ থেকে বাদ দিতে হবে, ওই বাদটা হবে এখানে বসবে। যেহেতু বেস থেকে বাদ দেওয়া হয়েছে, হাতে ক্যারি থাকবে এক, ওই ক্যারি এসে যোগ হবে এটার সাথে, এই যে পরবর্তীটার সাথে। 8 5 13 আর একে আবার 14, তাহলে 14, তার মানে দশমিকের থেকে বড় হয়ে গেছে। 14 বিয়োগ আবার 10, বিয়োগ করলে হবে 4, সেই 4 নামবে এখানে। 4 নামবে কোথায়? এইখানে 4 নামবে। আবার আমি বেস থেকে বিয়োগ করছি, হাতে থাকবে এক, 2 আর 2 4 আর একে 5, 5 কিন্তু দশমিকের বেজের সমানও হয় নাই, বড় হয় নাই, সুতরাং 5টা 5ই নামবে, হাতে আর কিছু থাকবে না, কারণ আমি কিন্তু 5-এর সাথে বেজ আর বিয়োগ করি নাই। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি, আমার মনে হয়। আকাশ বাবু বুঝছো, ধন্যবাদ। এক কোথা থেকে আসলো? হ্যাঁ, এটা বারবার বললাম, আবার বললাম তো, এক কোথা থেকে আসলো আবার বললাম, এটা হাতের এক। না না, 54 পয়েন্ট, না 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 না, 544, 544, 544 পয়েন্ট হবে না, পয়েন্ট আমি দিইনি তো। এটা হ্যাঁ, মানে ওটা দাগ লেগে গেছে, 544 হবে অ্যান্সার। আকার বাবু তুমি বুঝছো, ধন্যবাদ। লামিয়া, থ্যাংক ইউ। আসাদুদ্দিন, হ্যাঁ, নিয়মটা হচ্ছে, তুমি যে নিয়মে যে সংখ্যা পদ্ধতিতে যোগটা করতেছো, সেই সংখ্যা পদ্ধতির যে বেজ আছে, যোগফল যদি ওই বেজের সমান হয় বা বেজ থেকে বড় হয়, তাহলে বিয়োগ করতে হবে। 9 হলে বিয়োগ করতে হবে তা কিন্তু না। হ্যাঁ, যদি দশমিকের সমান হয়, মানে 10 হয়, তারপরে বিয়োগ করতে হবে। যেমন আমি আরেকটা অঙ্ক দিই, আরেকটা অঙ্ক বুঝাই, তাহলে আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবা। হ্যাঁ বাবা, তুমি ভালো প্রশ্ন করছো। যদি 10 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, সেক্ষেত্রেও বিয়োগ করতে হবে যদি সমান। আমি বলছি যে যদি সমান বা বড় হয়, নিয়ম হলো সমান বা বড়। আরেকটা নিয়ম দেখো, আমি দেখাচ্ছি, এটা দেখো। 5 5 9 4, এখানে 4 দেই, এখানে 1 দিই। এই যোগটা দেখো ভালো করে, দশমিকের যোগ কিন্তু। হুম, 9 আর 1-এ 10, খেয়াল করো। নিয়ম হইলো, যে নিয়মে করতেছি সেই নিয়মের বেজের সমান বা বড়, সমান বা সেখান তা থেকে বড়, তাহলে 9 আর 1-এ 10 সমান হয়ে গেছে, তাহলে 10 থেকে 10 বাদ দিতে হবে, কত থাকে? 0, এইখানে নামবে 0। কি নামবে? 0 নামবে। যেহেতু আমাকে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে, কি প্রক্রিয়া? যোগফলের সঙ্গে বেস বিয়োগ করতে হয়েছে, এই জন্য হাতে ক্যারি থাকবে এক, এই হাতের ক্যারি থাকবে, ক্যারি এক, ওই ক্যারি যোগ হবে এখানে। 5 4-এ 9, 9 আর 1-এ আবার 10, কত? 9 আর 1-এ 10, খেয়াল করো, তাহলে আবার 10 কিন্তু সমান হয়ে গেছে। তো 10 থেকে আবার 10 বাদ দিলে আবার 0, আবার 0, 0 হইলো। তাহলে যেহেতু আবার আমাকে বিয়োগ করা লাগতেছে, আবার কিন্তু হাতে থাকবে এক। 5 4-এ 9 আর 1-এ আবার 10, তাহলে আবার 10 থেকে 10 বাদ যাবে, 0। এই যে এখানে নাম হলো 0। সেটা বুঝছো? খেয়াল করো, আমি যেহেতু বিয়োগ করেছি, হাতে ক্যারি থাকবে এক, ওই ক্যারি নামবে এখানে। এই তো, এবার বুঝলা কিনা বলো, দেখো বুঝছো কিনা এবার?
হ্যাঁ, আহসানুদ্দিন ধন্যবাদ। হাবিবা স্যার একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। বোঝার জন্য ধন্যবাদ। সতিলা 1000, ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পারছো তুমি। লামিয়া জি। আকাশ বাবু, হ্যাঁ 1000 উত্তর হবে, ঠিক আছে ফাইন। মনে হয় সবাই বুঝছো, আমার মনে হচ্ছে। তাহলে আমি নেক্সটে চলে যাব, হ্যাঁ, নেক্সট নাম্বার সিস্টেমে চলে যাচ্ছি এবার। সবাই বুঝতে পারছো আমার মনে হয়, এটা সহজ, কঠিন না কিন্তু। অক্টালের একটা যোগ করলে আরো ক্লিয়ার হবে কিন্তু, দেখো যখনই আমি অক্টালের যোগ করবো আরো বিষয়টা ক্লিয়ার হতে পারবা। আচ্ছা, অক্টাল, এবার এবার অক্টাল। অক্টালের বেস কত? 8, মানে 8। এটা মনে রাখো, অক্টালের বেস কিন্তু 8। এইবার সংখ্যা লিখবো, খেয়াল করো। 7, 2, 5। আচ্ছা, এবার 4, 5। এবার দিব, আচ্ছা একটু বড় দিই এটা, 6 দিই, আর এটা দেই আমি 3। এবার দেখো, যোগ করতে হবে, এটা অক্টালের যোগ, ঠিক আছে, খেয়াল করো। 5 যোগ 3 মানে 8। নিয়ম কি? আমি যে সিস্টেমে যোগ করতেছি সেই নাম্বার সিস্টেমের যে বেজ আছে, যোগফল যদি ওই বেজের সমান হয় এবং বড় হয়, অথবা সরি অথবা সমান অথবা বড়, সমানও হতে পারে অথবা বড় হতে পারে, তখন আমি ওই যোগফলটাকে ওই বেজ থেকে বাদ দিতে হবে আমার। তাহলে 5 আর 3 যোগ করলে কোথায় 8 হয়। 8 কিন্তু এই 8-এর সমান হয়ে গেছে, সুতরাং 8 থেকে 8 বিয়োগ করতে হবে, অ্যান্সার হলো 0। আমি এখানে নামাবো 0। বুঝছো কিনা? এখন আমাকে এই যে আমি যে এই প্রক্রিয়া সম্পন্ন করলাম, হাতে থাকবে ক্যারি 1, 6 2 8, আর একে এবার হয়ে গেছে 9। 9 কিন্তু 8-এর থেকে বড় হয়ে গেছে, সুতরাং ওই 9 থেকে 8 বাদ যাবে, কি হবে 1। যোগফল এখানে নামবে 1। কত নামবে? 1 নামবে। এখন এই যে আমি বেস থেকে যে বাদ দিলাম, এই জন্য হাতে ক্যারি থাকবে 1। ওই 1 আবার এখানে যোগ হবে, 7 4 11, আর একে 12। 12 কিন্তু আবার 8-এর থেকে বড় হয়ে গেছে, তাহলে যে 8 বিয়োগ করলে হয় 4, তাহলে এখানে নামবে হলো 4। এবং এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমার হাতে ক্যারি থাকবে 1, ওই 1 নামবে এখানে। বুঝলা কিনা আমাকে জানাও। শূন্য, আমি তোমায় লামিয়া বুঝি নাই স্যার। আহসান, সুরাইয়া বুঝি নাই। মারুফ বুঝছি স্যার। হাবিবা বুঝছি। মাসুদ বুঝছি স্যার। মাসুদ, তুমি এখনো ক্লাস করতেছো? মাসুদ, পরীক্ষা কি আবার দিবা নাকি? দেওয়ার ইচ্ছা আছে নাকি? হুম। আইসিটিতে A+ না পেলে কিন্তু মায়ের হবে মাসুদের। প্রশ্ন কিন্তু সহজ ছিল। যারা বোঝো নাই তারা আরেকবার দেখো, আমি নিয়মটা কি বলছি। যোগ করতেছি আমি কোন সিস্টেমের? অক্টালের। অক্টালের বেস কত? 8। 5 যোগ 3 কত হয়? 8 হয়। নিয়ম হইলো, আমি যে সিস্টেমে যোগ করতেছি সেই নাম্বার সিস্টেমের বা সংখ্যা পদ্ধতির বেস কত? 8। যদি যোগফল 8-এর, তাহলে এখন আমাকে 8 ধরতে হবে, 10 ধরা যাবে না। 10 তো আমার দশমিকে, কিন্তু আমি তখন অক্টালে যোগ করতেছি, এই সময় কি আমার 10 ধরা যাবে? যাবে না। আমাকে 8 ধরতে হবে এখন, বেস হলো 8। তাহলে 5 আর 3 8, 8।
8-এর সমান হয়ে গেছে। নিয়ম হলো সমান, এই যে আমি লিখে দিয়েছি সমান বা বড়, সমান হয়েছে কিনা, তাহলে 8 থেকে 8 বাদ যাবে, এই যে 8 থেকে 8 বাদ গিয়ে হয়েছে 0, আমার যোগ করলাম এখানে 0। ঠিক আছে। আচ্ছা, এবার এই যে আমি যোগফল থেকে বেস বিয়োগ করেছি, এই জন্য হাতে থাকবে 1। এবার তার আগেরটা 6 2 8, আর 1 হলো 9, তাহলে 9 8-এর থেকে আবার বড় হয়ে গেছে না, তাহলে 9 বিয়োগ 8 মানে 1, ওই 1 এসে যুক্ত হবে এটার সঙ্গে, যেহেতু না সরি হ্যাঁ 8 1 এসে নামবে কোথায়, এখানে নামবে, এই 1 এসে কোথায় নামলো, এখানে নামলো। যেহেতু আমাকে আবার ওই যে যোগফলের সাথে বেস বিয়োগ বেস বিয়োগ করা লাগছে, সুতরাং হাতে কিন্তু আবার 1 থাকবে। 7 4 11, আর 1 12, এই যে 12 নামছে, 12 নামছে কিনা বলো, 12 কিন্তু নামানো যাবে না, কেন, 12 ওই অক্টালের বেস থেকে বড় হয়ে গেছে, তাহলে এই যে 12 থেকে 8 বাদ দিলে থাকে 4, আমার এখানে নামবে 4। যেহেতু আমি বেস থেকে অক্টাল সংখ্যা বিয়োগ করেছি, হাতে থাকবে 1, এই যে এখানে নামছে। এবার বুঝছো কিনা বলো তো। লামিয়া, লামিয়া এবার তুমি বুঝছো, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝতে পারছো আশা করি। তোমরা ভিডিওটা ইউটিউবে আপলোড থাকবে, এটা আরেকবার দেখবা, তাহলে কনফিউশন আর ইনশাল্লাহ থাকবে না। হুম 1 4-এর সঙ্গে যোগ হবে কোন 1, আচ্ছা আবার বুঝাই, 5 আর 3 8, 8 কিন্তু এই অক্টালের বেজের সমান হয়ে গেছে, 8 বিয়োগ 8 সমান 0, 0 নামাইছে কিন্তু এখানে, ঠিক আছে। যেহেতু যোগফলটা বেস থেকে বিয়োগ করা হয়েছে, এই সিস্টেম হলে 1 থাকবে হাতে, হাতে ক্যারি থাকবে 1, অটোমেটিক, এটা অটোমেটিক ক্যারি থাকবে 1, ওই 1 পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ হবে। 6 2 8 আর 1 9, 9 কিন্তু আবার 8-এর থেকে বড় হয়ে গেল, তাই এই যে 9 বিয়োগ 8 মানে 1, তাই এই 1 নামবে এখানে। আচ্ছা, যেহেতু সংখ্যা যোগফলের সাথে এটা যোগফল, তার সঙ্গে 8 বিয়োগ বিয়োগ করা লাগছে, মানে কি বলে বেস বিয়োগ করা লাগছে, তাহলে হাতে কিন্তু আবার 1 থাকবে, ওই 1 আগের সংখ্যার সাথে যোগ হবে। 7 আর 1 8 4 12, বা 7 4 11 আর 1 12, 12 কিন্তু আবার এই বেজের থেকে বড় হয়ে গেছে, 12 থেকে 8 আবার বিয়োগ করতে হবে, তাহলে হয় 4, 4 হয়, এই নামবে 4, এই যে নামলো 4, এখানে 4 নামলো। এখন 12 থেকে 12 তো যোগফল ছিল, যোগফলের সাথে কিন্তু যোগফল থেকে কিন্তু বেস আবার বিয়োগ করা লাগছে, যদি বিয়োগ করা লাগে তাহলে হাতে 1 থাকে। বারবার এক কথা বলি, যখনই যোগফলের সাথে যোগফল থেকে বেস বিয়োগ হবে তখনই হাতে থাকবে 1, তাহলে এখানে সেই কাজটা করা হয়েছে, যোগফল থেকে বেস বিয়োগ করা হয়েছে, সুতরাং হাতে থাকছে 1, এই যে 1, হ্যাঁ 1, ওই একটা নামলো এই যে সামনে, এখানে একটা নামলো, এই একটা নামলো এই যে সামনে, এটা ছিল বিয়োগফল, এটা বিয়োগফল যোগফল, মানে যে 12 বিয়োগ 8 সমান 4, এটা হলো সেই 4। আবার এই হাতের 1 হলো এই যে সামনেটা, এই 1 না দিলে কিন্তু এই 1 না দিলে কিন্তু অঙ্ক ভুল। আচ্ছা না, লাইভ শেষ হবে কখন, হ্যাঁ এই তো দেখি আর কিছুক্ষণ পর, কিছুক্ষণের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। সুরায়া নূর, বুঝছি, ধন্যবাদ নূর, সুরায়া নূর তোমাকে বোঝার জন্য। শূন্যই তোমায় ছাড়া, বুঝতে পারছি। আহ শিফা, ধন্যবাদ শিফা, তোমরা তো বুঝবাই, তোমরা তো এটা শেষ করছো তাই না।
আচ্ছা, যদি এটুকু বুঝো তাহলে নেক্সট টপিকে যাই, কি বলো? নেক্সট টপিকে চলে যাই। ঠিক আছে, এবার পরবর্তী একটা পদ্ধতি যোগে চলে যাবো। বাইনারিতে চলে আসো, বাইনারি। এক্সার একটু পরে দেখাই। বাইনারি যোগ, একটা সংখ্যা লিখবো। 1 0 1 1 0 1 1 1 1। বাইনারির যোগ এটা, ঠিক আছে। আচ্ছা, 0 আর 1 যোগ করলে স্বাভাবিক যোগ করবো, আমাদের কোনো আচ্ছা বাইনারি সূত্র আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন সূত্র, বিভিন্ন স্যারের সূত্র শেখায়। আমরা সেটা করবো না, আমি বলছি যে একটা নিয়ম দিয়ে আমি সবগুলো করবো। সুতরাং আমার বারবার একের অধিক নিয়ম মনে রাখার কোনো দরকার নাই, একটা নিয়ম দিয়ে করবো। এবং বারবার বলি, এগুলো অঙ্ক মুখস্থ করবা না, বুঝবা, না বুঝলে হবেই না কোনোভাবে, না বুঝলে কোনোভাবেই হবে না। আচ্ছা, 0 আর 1 স্বাভাবিক যোগ কত হয়? 1 হয়। আচ্ছা, নিয়ম কি? যদি যোগফল 0 আর 1 যোগ করলে যোগফল, যে সংখ্যা পদ্ধতি করতেছি তার বেস 2, বাইনারি বেস 2 না, 2, যোগফল এটা, যোগফল যদি ওই বেজের থেকে বেজের সমান বা বড় হয় তাহলে বিয়োগ করতে হবে। আচ্ছা, 0 যোগ 1, 1 কি 2 এর বড় হয়েছে বা সমান হয়েছে? না, হয় নাই, ছোট। ছোট হলে ওইটাই বসবে। যেহেতু আমাদের কোনো বিয়োগ করা লাগে নাই, সুতরাং হাতেও কিছু থাকবে না, হাতে কিছু থাকবে না। আচ্ছা, এবার আসো আগেরটা। 1 যোগ 1 কত হয়? 2 হয়। তাহলে 1 যোগ 1 কত? 2। 2 কিন্তু এই বেজ 2 এর সমান হয়ে গেছে, সুতরাং 2 থেকে 2 বাদ যাবে, 0 হবে এখানে। তাহলে কি অ্যান্সার কি নামবে? 0 নামবে এখানে। যেহেতু যোগফলের সাথে থেকে বেস বিয়োগ করা লাগছে, সুতরাং হাতে ক্যারি থাকবে 1। এই যে 1 ক্যারি থাকবে 1। আগেরটায় আসো, 1 1 আবার 2, ওই হাতের 1 3। তাহলে এবার কত হলো? 3। 3 তো এবার 2 থেকে বড় হয়ে গেছে, তাহলে আবার তাহলে 2 থেকে বিয়োগ করতে হবে, তাহলে হবে 1। এই 1 নামবে এখানে। যেহেতু যোগফল থেকে আমি বেস বিয়োগ করছি, সুতরাং আবার হাতে থাকবে 1। ওই 1 এসে যোগ হবে এর সাথে, তাহলে 1 আর 1 2, 2 আর 0 আবার 2, তাহলে 2 কিন্তু আবার 2 এর সমান হয়ে গেছে, তাহলে 2 বিয়োগ 2 আবার 0, এখানে নামবে 0। হাতে থাকবে 1, যেহেতু আমার এই কাজটা করা লাগছে, তাহলে ওই 1 আর এই নিচে মনে মনে 1 এখানে আসবে, তাহলে 1 আর 1 এ 2, আবার 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কিন্তু হয় 0, এখানে নামবে 0। যেহেতু বিয়োগ করা লেগেছে, হাতে থাকবে 1। বুঝছো কিনা আমাকে জানাও। লামিয়া, বুঝছি, থ্যাংক ইউ। আফসানা, বুঝতে পারছো, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ঠিক আছে। বাইনারি যোগটা সবাই বুঝলা কিনা? সুরায়া নূর, বুঝতে পারছো, ধন্যবাদ। হ্যাঁ, শ্রোতিলা, অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো, ধন্যবাদ। আর কেউ? ঠিক আছে, থ্যাংক ইউ। হাবিবা, থ্যাংক ইউ, বুঝতে পারছো জন্য, বুঝতে পারছো জন্য ধন্যবাদ।
আসসালামু থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। আর কেউ? ঠিক আছে, থ্যাংক ইউ। তো সেই সাথে আজকের ক্লাসটা আমি এখানে সমাপ্ত করতে চাচ্ছি, যেহেতু পড়াটা সবার সাঁতারদের জন্য বিশেষ করে অনেকের কাছে একেবারেই নতুন। তোমরা শুরু থেকে এই পর্যন্ত খাতায় লিখেছো, লিখে যা লিখে রেখেছো সেগুলো প্র্যাকটিস করবা। এবং আমি তোমাদের কয়েকটা বাড়ির কাজ দেই। তোমরা আগামী দিন যেদিন আইসিটি থাকবে সেদিন লাইভ শুরু করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অ্যান্সারগুলো কমেন্ট করে জানা দিবা, কমেন্টে লিখে ফেলবা। আমি কয়েকটা তাহলে আগে বাড়ির কাজ দিয়ে দিই, তাহলে ভালো হবে। এবং আইসিটি ক্লাসের দিন অবশ্যই তোমরা খাতা কলম নিয়েই কিন্তু বসবা, কারণ অঙ্ক করে অ্যান্সার বলতে হবে আমাকে। এবং আমি ফিডব্যাকটা সবসময় নিব, যে কোনো অঙ্কের পরে আমি কিন্তু ফিডব্যাকটা নিব। ফিডব্যাকটা নিব, এই জন্য তোমরা খাতা কলম নিয়ে কিন্তু একসঙ্গে বসবা, ঠিক আছে কিনা? হোমওয়ার্ক সবার জন্য, হোমওয়ার্ক যোগ করবা সবাই। এবং পাশাপাশি সব পড়াইছি, আরো স্থানিক অস্থানিক যে সংখ্যাগুলো পড়াইছি এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবা, এগুলো কিন্তু জ্ঞানমূলকে থাকে। যোগ, 1 নাম্বার যোগ। আচ্ছা, একটা জিনিস বলি তোমাকে, সংখ্যাগুলো এইভাবে লেখা থাকবে। মনে করো 72, এই সংখ্যাটা কোন সংখ্যা আমরা তো জানি না, কিন্তু প্রশ্নে এক্সাক্ট করে বলা থাকবে যে এইভাবে দেওয়া থাকবে, মানে 72 সংখ্যাটা দশমিক। আবার 19 সংখ্যাটা হেক্সা, কারণ 16 আছে এখানে, তাহলে 10 হলো দশমিক, 16 হলো হেক্সা, অক্টাল হলো 8। তাহলে 57 সংখ্যাটা তো অক্টাল হতে পারে, দশমিকও হতে পারে, হেক্সা হতে পারে। এই যখন 8 থাকবে তখন বুঝবা এটা এক্সাক্ট 57, মানে অক্টাল, সরি অক্টাল, বেশ অক্টাল। এভাবে থাকবে কিন্তু। তোমাদের আমি যোগ দিব এভাবে, ও এটা 2, আচ্ছা 2 6 7, একটু বেশি দেই, 7 6 7, ও 6 7 7, এটা আছে অক্টালে। আর কি করিলাম, বাইনারি করিলাম, তাই না? 1 1 1 1, ও 1 1 1 1। এই যে এটা তো বাইনারি বোঝা যাচ্ছে, 0 0, শুধু 0 1 0 1, এটা না দিলেও বোঝা যাবে। এই তিনটা সবার জন্য বাড়ির কাজ থাকলো। আগামী দিন ক্লাস, যেদিন আইসিটি ক্লাস থাকবে, লামিয়া আজকে জয়েন হচ্ছে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ওকে, আমি নিয়মিত ক্লাস করো ইনশাল্লাহ, আশা করি ক্লাসগুলো উপভোগ করতে পারবা। যেদিনই ক্লাস থাকবে সেদিন তোমরা এগুলো আগে অ্যান্সারগুলো কিন্তু কমেন্টে কমেন্টে জানাবা, ক্লাস শুরুর সঙ্গে 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 জানাই দিবা, মানে কমেন্ট করে বলে দিবা, কমেন্টে লিখে দিবা। লামিয়া তুমি গ্রুপে জয়েন হতে পারো, মেসেঞ্জারের সমস্যা হলে হোয়াটসঅ্যাপে গ্রুপ জয়েন হতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, এই সঙ্গে আমার ক্লাসটি আজকে শেষ করতে চাচ্ছি। আহ, আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, আমার মনে হয়। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর জন্য। যারা আমার কাছে অফলাইনে পড়ে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে দেখতে পারো, আমি আমার সর্বোচ্চটা দিয়ে, যতক্ষণ তারা না বুঝে আমি কিন্তু বারবার কথাটা রিপিট করার মাধ্যমে তাদেরকে বুঝাই দিই, যতক্ষণ লাগে আমি বুঝাই দিই। কোনো আমি ল্যাকিং রাখি না, এবং কারো কোনো কমতি রাখার চেষ্টা করি না। কারণ তোমরা তো আমার কাছে শিখতে আসছো, শিখতে এসে টাকা দিয়ে শিখতে আসছো, তাই না? বিষয়টা যারা অফলাইনে আসে তাদেরকে বলছি, তাহলে আমি কেন তাদেরকে আমার আমার কাজটা আমি হালাল করে নিতে হবে আমাকে, আমার কাজ তাদেরকে বোঝানো। আমি যদি বোঝাতে না পারলাম তাহলে আমার টাকাটা কিন্তু হালাল হবে না, আমার ইনকামটা হালাল হবে না, উপার্জনটা হালাল হবে না। সুতরাং আমি যা বুঝি, যেভাবে বুঝি, ঠিক চেষ্টা করি
কোন পদ্ধতিতে বোঝালে স্টুডেন্ট বুঝবে, আমি সেই ট্রিক্সটা জানি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সেই জ্ঞান দিয়েছেন এবং আমি চেষ্টা করি সেই ট্রিক্সটা খাটিয়ে, সেই টেকনিক খাটিয়ে তাকে বোঝানোর জন্য, সহজে বোঝানোর জন্য। আচ্ছা, আমার মনে হয় তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে, আমি যতদূর আশাবাদী। এবং নেক্সট ইনশাল্লাহ নেক্সট আমাদের ক্লাসগুলো ভালো লাগবে। বিশেষ করে কামাল স্যার তো জোশ একজন মানুষ, উনি খুব ভালো ক্লাস নেন। অনলাইনে উনি একটু খুবই নিউ কামার, একটু নার্ভাস, তো ওনার ক্লাসটা একটু মনে হয় দ্রুত হয়ে যায়। আমি ওনাকে একটু বলে দিয়েছি যে স্যার এইভাবে কমেন্ট করতে হবে, তারপরে একটু ফিডব্যাক নিতে হবে সবার কাছ থেকে। ইনশাল্লাহ উনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন, তোমরা এটা একটু আহ, দেখবে, বিশেষ করে একটু সাথ দিবে ওনার ব্যাপারে। তো আমি চেষ্টা করবো যতদূর সম্ভব ইংলিশ এবং আইসিটি তোমাদেরকে যতভাবে সহজে বোঝানো যায় চেষ্টা করবো। এবং আমি খুব দ্রুত ইনশাল্লাহ আমার ইনস্ট্রুমেন্ট গুলো আপগ্রেড করবো, বিশেষ করে ক্যামেরাটা। বোর্ড আমি আপগ্রেড করেছি, আগে হোয়াইট ছিল, এখন এটা করেছি, এখন শুধু ক্যামেরাটা বাকি। তোমরা দোয়া করো যাতে আমি খুব শীঘ্রই ক্যামেরাটা আপগ্রেড করতে পারি, যাতে তোমাদের ক্লাসগুলো আরো ক্লিয়ার হয়, ঝকঝকা পরিষ্কার হয়, পানির মতো ঝকঝকা হয়। দোয়া করবো আমার জন্য। এবং তোমাদের আগামীকালের ক্লাস কিন্তু ইংলিশ ফার্স্ট পার্ট ক্লাস আছে সম্ভবত, রুটিন দেখতে হবে। আশা করি তোমরা ক্লাসগুলো সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবে, লাইক কমেন্ট তো করবেই, এবং বন্ধুদেরকে মেনশন দিবে যাতে করে লাইভটা সবার কাছে পৌঁছায়। আর আমার মনে হয় ইনস্ট্রুমেন্টগুলো আর একটু ভালো হলে তখন সবাই আগ্রহ নিয়ে ক্লাসগুলো দেখবে, আমি যতদূর মনে করি। তাহলে তোমরা এই কি বলে হোমওয়ার্কগুলো করে রাখবে, বাসায় করে রাখবে। তাহলে সম্ভবত সোম সোম মঙ্গল বুধবার আইসিটি ক্লাস আছে মনে হয়, হ্যাঁ মঙ্গল বুধবারে এই ক্লাসের শুরুতে তোমরা কমেন্টে জানাই দিবে এটা, ঠিক আছে? সোম মঙ্গল সম্ভবত, যে যেদিনই হোক তোমরা জানাই দিবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। আল্লাহ তাআলা সবার ভালো করুন এবং ভবিষ্যৎ উজ্জ্বল করুন। তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের আগামী দিনগুলো ভালো হোক, পড়াশোনায় মনোযোগ আসুক, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।